ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলের সমস্যা হচ্ছিল জয়ের। কয়দিন ওভাবেই গোসল করেছে। গোসল না করে থাকতে পারে না কিছুতেই। একদিন বেশি বিরক্ত হয়ে একটানে ব্যান্ডেজ খুলে দেওয়ার সাথে সাথেই রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে। ওপরের চটা উঠে গেল কাপড়ের সাথে। অভ্যাসবশত চিৎকার করে ডাকলো, তরু। পরে বিড়বিড় করলো, যা শালা, ভুল বাড়ির কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতেই আমার যে খান্নাস বউ। ভুল শুধরে অন্তুকে ডাকলো। অন্তু আসবে না, সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ দেওয়ার জন্য ডাকলো জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করলো। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার, কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনো মতে খেয়ে আবার ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের ওপর চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকলো। পানের পিক ফেলতে গিয়ে তার লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ চলছে। সেখানে ঢুকে আবল তাবল কিছুক্ষণ টুকটাক কাজ করলো। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠাতেই তাতে চোখ আটকে গেল ওর। টকটকে লাল গলিত আগুন যেন। দৌড়ে গিয়ে হাতুড়ি তুলে পেটাতে আরম্ভ করলো সেটাকে। বেশ মজার কাজ। শীত শীত এখনো আছেই প্রকৃতিতে, তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে, পাঞ্জাবির হাত গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছিল ওগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা বেরিয়ে যেতেই শাহানা বললেন, এইভাবে কথা বলতে শিখেছ? অন্তু বলল, কিভাবে? বড় ভাই ডাকা যায় না? মেয়র সাহেব কি? অন্তু বলল, বড় ভাই একটা ছিল, সেটাকেই ডাকা হয়নি বহুদিন। তাছাড়া কাউকে সম্বোধন আমি আমার মন মতোই করি মামিমা। উনি মেয়র, মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে, বিছানার উপর বোমা পড়লেও তা ছিঁড়বে না যেন। ছেলে দুটো তো সুখ উঁচু করে তুলতেই খাটের ক্লেটের ফুটো দিয়ে কিছু চোখে পড়ল অন্তর। দ্রুত থামালো ছেলে দুটোকে। আদেশ করলো ক্লেটগুলো টেনে তুলতে। খাটের ক্লেটের নিচে মেঝের ওপর সারি সারি টাকার বান্ডিল সাজানো একপাশে। এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রে সজ্জিত। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিং এর ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণার আওয়াজ আসছে। সে গান গাইতে গাইতে ঢুকছে, এই আছি এই নাই, হাসি গাই, কষ্ট ভুলে যাই, জীবনটা সিগারেটের ছাই, ছোক দিয়ে তাকে উড়াই, কি হবে ভেবে আর, যে জীবন দম গেলে নাই। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেলল ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো এগুলো কি? অন্তু ছিটকে দূরে সরে যায়। কয়েকবার চিবিয়ে থু করে পানের পিক ফেলল ঘরের ভেতরেই। পরে বলল, আমি ছুলে ফোসকা পড়ে যায় ঘরওয়ালি? অন্তু বলল, ঝলসে যায়, আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়েকদিন হয়েছে, এর মধ্যে একদম মুখস্থ করে ফেলেছ আমায়। হ্যাঁ, এই টাকা কিসের? মুখ ঝাঁটি মারল, যেন মোটেও কোনো ভালো জিনিস নয়। নাক কুচকে নাটক করে বলল, জাল টাকা, নজর দিলে চোখের ক্যালোরি লস, লাভ নেই, পলাশের মাল সব। অন্তু সম্মতি জানালো, আমিও ভাবছিলাম বাংলাদেশের লিগ্যাল পয়সার বড় জোর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্তঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন পেতে না পেতেই এত ফুলে ফেপে উঠেছেন। সোর্সটা কি? জাল টাকার ব্যবসা? ওয়াও, হাততালি আপনাদের জন্যই। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করল। সে যেন তার কর্মের বাহবা নিচ্ছে। প্রশংসায় বুক ভরে উঠছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই পার্টনারের সাথেও তিরিং বিড়িং করেছি, তবুও তোমার ভিতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু, এটা কি ঠিক? অন্তু গর্বে বুক ফুলে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি জানেন? থাক, অত সব প্রাপ্তি খেয়ালে এলে রক্তে জ্বালা ধরে যায়। পাপ কাজের দুর্দমনীয় ইচ্ছেরা খুব জ্বালায় আমাকে। হাতটা আরেকটু শক্ত হোক, মুখে যতই যাই বলি, হাত কিন্তু এখনো নরম হয়ে রয়ে গেছে আমার। দাঁত কপাটি আটকে জয় বলল, থুতু কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনেই। আপনি বায়োস্কোপ দেখছিলেন? কথা কেড়ে নিল জয়। তুমি আশা করেছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তর। এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেই দিন। নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায়, আমিও ভুলে গিয়েছিলাম। আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চরমে, তখন এসে জীবন দান করেছেন। ব্যাপারটা কেমন হলো বলুন তো? বলির পাঠাকে যত্নে লালনের মতো। ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ালো জয়। ঠিক
ঠিক বলেছ। অন্তু দৃঢ় চোখে তাকিয়ে শান্তভাবে বলল, শুকরিয়া আদায় করুন। এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান বন্ধ ঘরে, সেই সুযোগে আপনার গলাটা কেটে 2 ভাগ করে ফেলেনি। ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মধ্যে ইচ্ছে করে, তবে আপনাকে ওইভাবে মারাটা খুব নিচু কাজ হয়ে যাবে। আপনি জানেন আপনি থুতুটা পাওয়ার যোগ্য। ইউ নো হোয়াট, একে বলে বাটারফ্লাই ইফেক্ট। সেই দিন থুতু দেবার মতো ছোট্ট একটা কোঅ্যাক্সিডেন্ট থেকে আমি আপনি বহুদূর পৌঁছাবো দেখবেন। তার মূলে থাকবে এক বন্ধ রাত, এক অবরুদ্ধ নিশীথ। তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিশীথ, যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ নিশীথ। এক দৃষ্টিতে চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়। এতদিনে লাইফে অ্যাডভেঞ্চার এসেছে। সেই কবে বন্দি দশা ছেড়েছি, এরপর আর কেউ আটকাতেই পারেনি আমায়। ঘরের মধ্যে মদ নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চারাস আর কি বা হয়। অন্তু প্রলম্বিত শ্বাস টেনে বলল, এগুলো? খুব উৎসাহিত হলো জয়। এগুলো চেনো না? ছি, এত ভালো হওয়া ঠিক না। এগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। কালাশকিনভের ডিজাইন করা রাইফেল AK-47। চালিয়ে দেখবে একটা? বের করবো? আমার উপরেই চালাও একটা। যাও, হাত শক্ত হোক, কপালে মেরো না, পায়েটায় মেরে চর্চা করো। বের করছি, দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। তার কাছে এটাকে বাড়ি কম জাহান্নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাতে। একের পর ঘটনাগুলো খুব বিষণ্ণ করে তুলেছিল অন্তুকে। মানসিক ভাঙন ধরে যাচ্ছিল মাঝে মধ্যেই। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রন্ধে রন্ধে। এক রাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতেই মুখ চেপে উঠে ধরে যায় তুলি। বেসিনে অব্দি পৌঁছানোর আগেই গলগলিয়ে বমি করে ফেলে। তরু গিয়ে দৌড়ে ধরে। সেদিন জানা গেল তুলি গর্ভবতী, 2.5 মাস চলছে। কাউকেই জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু জানত শুধু, তুলি জানতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞেস করলো, কতদিন হলে এসেছেন এখানে? 2 মাস পেরিয়ে যাচ্ছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছিল বা সমস্যা কি? জিজ্ঞেস করলে কি অনধিকার চর্চা হয়ে যাবে? তুলির বোধহয় কান্না পেল, কাঁদল না। তরু কোয়েলকে নিয়ে ছাদে চলে যায় কবুতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে ছিল। যতদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনেই নিয়েছিল না, অথচ ওর কাছে রোজ সীমান্তর যাওয়া আসার মধ্য দিয়েই সম্পর্ক হয়েছিল আমাদের। সীমান্ত ভাবির কাজিন। মেয়ে হবার পর যখন এই বাড়িতে আসা শুরু করলাম, তারপরেও ভালো ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলত। কোনোদিন এ বাড়িতে বলিনি, সেই সুযোগ ছিল না। আব্বু তো বাড়ির ধার ধারে না, সব হামজা ভাই। কিন্তু ওকে কখনো এইসব বলার সাহস হয়নি। ভুল আমি করেছি, ও তো কোনো কালেই মেনে নেবে না এসব। পরে বুঝলাম ঝন্টু মামার নির্দেশ এসব। ঝন্টু সাহেব মাঝারের বাবা না? আমার মামা শ্বশুরও। রিমি মাঝারের বড় ফুপুর ছেলে আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার উপর অত্যাচার করত, যাতে আমি হামজাকে মাঝারের বিরোধিতা করা থেকে থামাই। রাজনীতিকে ঘৃণা করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে। কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে আরো বেশি খারাপের দিকে গেল। আমি কোনো কিছুতেই বাধা দিতে গেলে অমানসিক অত্যাচার সয়েছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি। আর কত মারও খেয়েছি গা ভরে। ভালোই লাগতো জানো, কারণ আমার তো যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? যেখানেই আসবো সেখানেই সেসবের ঘাটি গাড়া। তবুও মেয়েকে রেখে চলে এলাম, অথচ কিছুই জানানোর রুচি হয়নি। অন্তু বলল, শুধুই মারধর করতো? নেশাও করে, মারাত্মক নেশা। আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো আর্মিন। আমার মনে হয় আমার ছেলে হবে। বাপের ছেলেও যদি বাপের মতো হয়। ওকে দুনিয়াতে আনার ইচ্ছে নেই। ওই বাপের ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক। আমি বহুদূর চলে যাব এসব থেকে। আমার ভাল লাগে না। আই ক্যান টলারেট অ্যানিমোর। উত্তেজিত হয়ে উঠল তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা, অথচ উচ্চ শ্রেণীর মানুষের সমস্যাগুলো কেমন উচ্চ উচ্চ পর্যায়ের। এসবের মাঝে কি আছে? নেশা, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোভ, প্রতিহিংসা। সেই বা এসব থেকে কম কিসের? এই সকল লোকদের বউদের অন্তু আগে বেশি ঘৃণা করত। তারা থামাতে পারে না পুরুষদের। আজ সে নিজে কোথায়? সে কি করতে পারছে? নিজের ওপর ঘৃণা চাপে অন্তর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিষয়টা। রাজনৈতিকতায় ভালো কিছু অবশিষ্ট নেই আর। এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলির শরীরে অনেক দাগ দেখেছে অন্তু। সেসব দেখলেই অন্তুর মন চাই বউকে আঘাত করা পুরুষদের কেরোসিন ঢেলে পুড়িয়ে দিতে। পরে মনে পড়ল, তার সাথে কি হচ্ছে? সে জয়কে মেরে ফেলেছে। অন্তু চিটমিট করে উঠল নিজের ওপর বিতৃষ্ণায়। আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, মর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয়। মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মাঝেই ডেকে ওঠে নিজেকে। জয় বাড়িতে ঢুকে রুমে আসে না প্রথমে।
ডাইনিং স্পেস পেরিয়ে উপরের স্টোরের দিকে যায়। বহুবার হামজা এবং হুমায়ুন সাহেবকেও যেতে দেখেছে অন্তু। নেশা করতে যায় নিশ্চয়ই তিনজনই। জায়গাটায় যাওয়ার রুচি আসেনি কখনো অন্তুর। এই বাড়িতে অনৈতিক কাজ হয়, সেটা সে ধরে ফেলেছে। পেপার পড়ে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদের লেওয়াজ ছাড়া সন্ত্রাসটা করতে পারে না। অন্তু শুনেছে আব্বুর কাছে, কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে বাঁচে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদদের যদি অল্প কিছু ভাগ দিলেই চলে, তো সন্ত্রাসটা সংসদের এই জিহ্বা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোন দুঃখে। এই পাটোয়ারি বাড়িটি হলো একটা অস্ত্র সংরক্ষণাগার, জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ বাসস্থান। অন্তুর দমফাটা হাসি আসে এসব ভাবলে। আরে কি বুদ্ধি এদের! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেবে? রেড মারে, তল্লাশি চালায়। সর্ষের মধ্যেই ভূত। সেই সর্ষে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। সেইভাবেই পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা, এমন কাহিনী পুরনো। সাথে এটাও পুরনো যে সাদা খানদানি পোশাকে আবৃত জনদরদি নেতাগোছের মানুষগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত বাড়িগুলোই এই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসেছে, অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানটা হারাতে হয়। জয় মদ গেলে সোফায় বসে এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক সিপ নেবে? অন্তু বলে, আপনি ওভারডোজ খেয়ে মরে যান তো প্লিজ। জয় গম্ভীর হয়ে বলল, আমি মরলে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে হাসে। লাভ? গাঢ় চোখে তাকিয়ে বলল, মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আরো কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ। দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়? কারো মৃত্যু কামনায়ও কি অদ্ভুত সুখ পাচ্ছি। দিন দিন ঠিক আপনার মতোই রক্তচোষায় পরিণত হচ্ছি। জয় হেসে ফেলল। আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। অত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমেষেই হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো, এই যেমন ধরো পঙ্গু হয়ে যাওয়া, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া, প্যারালাইজড হয়ে পড়ে থাকা, এইসব। দুই চুমুক গিলে আবার বলল, আর বললেই তো আর এখনই মরে যাওয়া যায় না, কয়েকদিন পর মরবো, কিছু কাজ বাকি। অন্তু বলল, কয়দিন পর কেন? তুমি আর কয়দিন বেঁচে থাকো, আমাকে সাথে নিয়ে মরবেন নাকি? নয়তো পরে আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারোর সাথে ভেগে যাও। আপনার কোনো কিছুকেই কিছু মনে হয় না, না? অল ইজ ওয়েল, অল থিংস আর নর্মাল, ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে তালে নাচার মতো চোখ বুজে হাসল। অভিজ্ঞতা বেশি তো, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারল অন্তুকে, এরপর হো হো করে হেসে ফেলল। জয়ের পুরো শরীরে বিশ্রী সব দাগ আছে। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ঙ্কর লাগে দেখতে। অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞেস করল, শরীরের দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভ্যাংচালো। কিসের দাগ ওগুলো? বেশ ভাব নিয়ে বলল, স্পেশাল ট্যাটু। এই ট্যাটুগুলো শরীরে ক্ষুধা হবার জন্য যা সময় লেগেছিল না, উফ। রসিকতা করে উচ্চারণ করলো কথাটা। ভ্রু নাচিয়ে বলল, ভালো না? অন্তু আবারও খেয়াল করে, চটা ধরা ডান ভ্রু চুলের ভেতরে একটা গভীর ক্ষত আছে জয়ের। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিষয়টা নজরে এসেছে, সেদিকে তাকিয়ে বলল, সকালে উঠে সারাদিন আবার বহু পাপ করতে হবে আপনার বোধহয় মাথায় চড়ে গেছে, শুয়ে পড়ুন। জয় হাসল, 2-4 বোতলেও চড়বে না। এই মদশালাও ভীষণ ধরিবাজ। মাতাল হবার জন্যই খাই, এত টাকা খরচ করে কিনি, অথচ মাতাল করে না। তোমার মতোই বিয়ে করলাম, দিনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে, আবার বসে বসে খাওয়াচ্ছি 3 বেলা, পোশাক যাবতীয় খরচা দিচ্ছি, কোনো কামে তো আসোই না। আবার একটু কাছে গেলেই কারেন্ট লাগা রুগীর মতো ঝিরঝির করে ওঠো। লস প্রজেক্ট। অন্তু বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল, খুন করেছেন কয়টা? বেশি না। প্রথমটা কবে করেছিলেন? জয় ঘাড় মাসাজ করতে করতে বিড়বিড় করল, শালি ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রিবেলা। বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল, 2001-এ সম্ভবত। বয়স তখন 15 বছর আমার, যতদূর সম্ভব। ক্লাস 10-এ ছিলাম আমি। অন্তু ভ্রু কুচকাল। 2002-এর সংসদে বিরোধী দল আর উপদেষ্টার ভূমিকায় ছিল জামাতে ইসলামী। সে সময় জয় কাকে খুন করেছে? 15 বছরের মানুষ খুন। আর কি কি করে রেখেছে জয় আমির। বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দিন। সাবমার্সিবল অন করে জগগুলোতে পানি ভরে নিন। মেয়র পৌরসভায় যাবে। ডাইনিং রুমে তরু বসেছিল, মটরশুঁটি ভাঙছে এক মনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, তোমার আমার ওপরে রাগ অথবা ঘেন্না কোনটা বেশি প্রকট? মুখ না তুলে তরু বলল, কোনোটারই অধিকার নেই। অন্তু বলল, রাগ, ঘৃণা, পছন্দ, ভালোবাসা এসবের জন্য অধিকার লাগে না। অধিকার অভিমান, অনুরাগ, অনুযোগ, অভিযোগের জন্য লাগে। তোমার অনুভূতি আমার ওপর অভিমান টাইপের না,
ঘৃণা টাইপের হবে কিছু। তরু চোখ তুলল, কারণ নেই কোনোটার। তবু তা কেন মনে হলো অন্তু অদ্ভুতভাবে হাসলো। চোখ লুকাতে খুব কাঁচা, অদক্ষ তুমি। তরুর চোখে এবার পানি উপচে পড়তে চায়। পানি যেন সবসময় সেখানে মজুদই থাকে। অন্তুর সামনে এলে তারা বাঁধ ভাঙে। অন্যার প্রান্তটা মাথার ওপর তুলে আঁচল হাতে ধরে বেরিয়ে যায় অন্তু। টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় না, ফুল গাছ নেই। এই বাড়িতে ফুল বোধহয় কারো পছন্দ না। 3টা লেবু পেড়ে আর একটু এগিয়ে যেতেই একটা লোহার গেট। অন্তু ভ্রু কুচকায়। প্রাচীর ঘেরার জায়গাটার শেষ প্রান্তে গেলেই ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেয়াল। তাহলে বাড়ির পেছন দিকে এটা কিসের দরজা? বাড়ির নকশাটাই অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না। 2-3টা ঝাঁকি দিয়েও লাভ হলো না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানেও আবার কেউ থাকে নাকি? আনমনে পেছন ফিরতেই থমকে দাঁড়ালো অন্তু। হামজা জিজ্ঞেস করলো, এখানে কি করছো? অন্তু বলল, এত নিঃশব্দে তো বিড়ালও পা ফেলতে পারে না মেয়র সাহেব। তার উপর শুকনো পাতার উপর দিয়ে হেঁটে এসেছেন। হামজা বলল, আরও অনেক কিছু পারি আমি। আপাতত তোমার ধারণাও সেই অবধি পৌঁছায়নি। বলাই বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন? তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছ? সূক্ষ্ম হাসল হামজা। অন্তু বলল, ওহু, কৌতূহলী হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে। হামজা বলল, কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। অন্তু বলল, বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? হামজা বলল, মাছ না খেয়ে যায়। অন্তু হেসে ফেলল, আপনি কি ভয় পাচ্ছেন আমায় মেয়র সাহেব? হামজা বলল, তুমি কি হালকাভাবে নিচ্ছ আমায়? অন্তু বলল, ছি, এত বড় ভুল আমি কখনোই করব না। হামজা বলল, এই যে নজরদারি, এটা তো মস্ত বড় ভুল। অন্তু বলল, ভুল জীবনের চালিকা শক্তি। যে ভুল করতে ভুলে যায় তার জীবন ওখানেই থেমে যায়। ভুলের পেছনে ছুটেই তো আমরা পরিণতিতে পৌঁছাই। হামজা এবং অন্তুর একটা দুর্জেয় দৃষ্টি বিনিময় হয়। হামজা কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলল। তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো? অন্তু বলল, আমাকে আটকাতে। আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার উপর নজর রাখা একটু টাফ হবে, তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করেছেন, বিশাল ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। অন্তুর বলা কথাটাই অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘিনীর চেয়েও আহত বাঘিনী বেশি ভয়ানক হয়। কমন তবে গুরুত্বপূর্ণ কথা। তোর বউকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি। হাসতে হাসতে মেরে ফেলবো কথাটা এমনভাবে বলল জয়, দুজনের চোখাচোখি হাওয়ায় হো হো করে গা দুলিয়ে হেসে ফেলল। হামজা বলল, তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? জয় বলল, দেখতে শুনতে ভালো, শরীরটা টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেম টেম টের পাচ্ছি না। হামজা বলল, পড়লেও বেশি পড়িস না। জয় আচ্ছা বলে পিচ করে এক খাবলা থুতু ফেলল ব্রিজের নিচে। মেয়ে লোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকর। হামজার এই কথা শুনে দুজনেই বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসল। থামেই না হাসি, উল্টাপাল্টা কি বলে আবার হাসে। জয় প্রস্তাব দেয়, রাস্তা ফাঁকা, চলেন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। বহুদিন পর জয় আপনি সম্বোধন করলো হামজাকে। হামজাকে রেখে ঝরঝর করে রেডি 1 to go বলে জোরে দৌড় লাগায়। কিছু দূর পৌঁছে চিৎকার করে বলে, আমি জিতে গেছি। তোমার শরীর ভারী হয়ে যাচ্ছে, বউয়ের সঙ্গ কমাতে হবে। হামজা তেড়ে যায় জয়কে মারতে। জয় দৌড়াচ্ছে। বহুদূর দৌড়ে যায় দুজন। সামনে বিস্তীর্ণ মাঠ, অল্প কুয়াশা। দুজন থেমে দুটো সিগারেট জ্বালায়। জয় গান ধরে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি ক্রমে যাই সরে সরে। এক সকালে দোতলার দরজায় কলিং বেলে চাপ পড়ছিল। অন্তু দরজা খুলল। ডাকপিয়ন দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে, রেজিস্টার করা পত্র। তুলি তখনও কোয়েলকে নিয়ে ঘুমাচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করলো, তবে খুলল না। স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাওয়ার পর অন্তুর মনে পড়ল তুলিকে চিঠিটা দেবার কথা। তুলি চিঠি খুলে ধুম করে বসে রইল। চোখে মুখে প্রতিক্রিয়া নেই। অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। জানুয়ারির 3 তারিখ আজ। দেশ উত্তাল ঢেউয়ে ভাসমান। অবরোধ, হরতাল, রক্তারক্তিতে পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠেছে চারিদিকে। সহিংসতা, বর্বরতার খবরে কান পাতা যায় না। তার মাঝ দিয়ে পারিবারিক ব্যক্তি জীবনে টানাপোড়েনে একটুও ভাটা পড়েনি। জীবনটা কেমন যেন খুব পাগল, খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো। ওর এইসব পরিকল্পনা মোতাবেক পরিচালিত হতে হতে মানুষ কবে কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না জীবন। অন্তু পত্র খোলে, ডিভোর্স পেপার। জলজল করছে এক সিগনেচার, সীমান্ত এহমাদ। তুলির সিগনেচারের জায়গা ফাঁকা। অন্তুর কাছে এই বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকেই মনে হয়। সেদিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে। অন্তুর শানিত চিন্তাধারায়
কথাগুলো খুব অগোছালো আর বানোয়াটের মতো লেগেছিল। হামজাকে কিছু বলে না, তুলি নিজের বাপকে কিছু বলে না। জয়কে বললে যেখানে টেনে হিঁচড়ে পায়ের কাছে এনে ফেলবে, জয়কেও বলেনি। কারণটা খুব অপরিপক্ক লেগেছে। পালিয়ে বিয়ে করেছে, সেটা মেনে নেবার পরেও এত দ্বিধা। তার উপর আবার হামজা নিজেই জোয়ান তাগড়া পুরুষ, সেই আধুনিক যুগের পুরুষ, তার উপর যে ফেরেস্তার মতো নৈতিকতা তার। সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া কিছুই বিশেষ পায়নি অন্তু। আঘাতের দাগগুলো দেখলে সীমান্তর নামে কেস হবে 10টা। তার উপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে। অন্তু একটু বিভ্রান্ত নয়, তার হবু উকিল মাথাটা মোটেও মানতে পারছে না আর না মেলাতে। শাহানারের অপারেশনের ডেট ফিক্সড হয়েছে, তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের উপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। সকাল সকাল হুমায়ুন পাটোয়ারি দোতলার ব্যাকইয়ার্ডের খোলা জায়গায় বসেন। শাহানা এই শরীরেও স্বামীর জন্য বড়া এবং চা করে নিয়ে পাশেই বসে রইলেন। দুজনের মাঝে কখনো ঝামেলা হতে দেখা যায়নি। পরস্পরের সবকিছুর ভাগিদার যেন দুজন, পাপ সুখ দুঃখ সব। হুমায়ুন সাহেবের আজ কয়দিন পানের খুব নেশা জেগেছে। অন্তুকে ডাকলেন, আরমিন, আম্মা শুনতেছ? জি মামা, কিছু দরকার? 2টো পান বানিয়ে নিয়ে আয় তো আম্মা। অন্তু পান বানাতে পারে না তেমন, তবু চুন সুপারি জর্দা খড় এসব দিয়ে 2টো পান বানিয়ে এনে দিল। রান্নাঘরে রিমি খাটছে। এই মেয়েটাকে অন্তুর কেন জানি খুব ভালো লাগে, বলা বাহুল্য। অন্তু বেশ খিটখিটে মেজাজের, কখনো কখনো তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না। এটা হয় যখন সে কাউকে ঘৃণা করে। কারো প্রতি ঘৃণা জন্মালে তার সাথে আচরণে কপটতা চলে আসে। আবার ওর কথাবার্তাও খুব বিষঢালা টাইপের, যে যেমন তার সাথে তেমন। কিন্তু রিমিকে ভালো লাগে ওর। বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এই বাড়িতে সাধারণ বউয়ের মতো সারা দিন চারদিকে সামলে চলে। কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জট পাকানো। সব কাজ করছে, বউয়ের কর্তব্য পালন করছে চুপচাপ, কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব। প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকদের সাথে বিরোধিতার কারণেই বোধহয় হামজার ওপর ক্ষিপ্ত রিমি, কিন্তু এখন বিষয়টা আরো জটিল। জয় বাড়িতে নেই আজ 2 দিন, কি কাজে বেরিয়েছে কোথায়? অন্তু সারাদিন এই বাড়িতে টই টই করে ঘুরে। মনটা কি সব বলে যায় তার। তার মধ্যে বেশি যেই কথাটা বলে তা হলো, এই বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে যা তার খালি চোখে ধরা পড়ছে না, তবে যা চোখে লাগলে সেসব দেখা যাবে। সেটাই বা কি? সেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগলো। কাজের মহিলাটা পিছে পিছে ঘুরছিল ঝাড়ু কেড়ে নেওয়ার জন্য। শেষ অবধি ধমকও মেরেছে, আপনি আছেন বলে ব্যাপারটা তো এমন নয়, আমি কাজ করলে তা পাপের পর্যায়ে, আরও কাজ তো আছে, সেগুলো করুন। এই বাড়ির নকশাটাই অদ্ভুত। অন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এসব বড় বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এদের কত রকমের ঘর, কত রকমের ইউনিট থাকে। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বাদিকে পড়ে থাকা ঘর, ওইটার পাশ দিয়ে দেয়াল ঘেঁষে যে সরু রাস্তা গেছে, ওটাকে একটা চিকন বারান্দার মতোই লাগে, বাইরে থেকে বোঝা যায় না। দোতলা সাধারণ এই বাড়িটার ভেতরটা বেশ বিস্তৃত। অন্তু সেদিকে এগিয়ে যেতেই সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা। কি সেই কারুকাজ! এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই। অন্তু সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল। এদিকে কি করছেন? এদিকটা পরিষ্কার, এখানে ঝাড়ু দেওয়ার দরকার নেই। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি জড়িয়ে যায়। আপনি কি কিছু লুকাচ্ছেন রিমি? কি লুকাচ্ছি সেটা আপনি বললে জানতে পারবো। আপনি যখন এটা বুঝছেন যে লুকাচ্ছি, তখন এটাও বোঝা উচিত যে কি লুকাচ্ছি। আমি জানি লুকাচ্ছি না। অন্তু মৃদু হেসে উঠল। এখানে আমি আবার আসবো, তাও আপনি জানেন। চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে, জয়ামিনের মতোই কথা শিখেছি, তাই না? রিমি আনমনে হাসল। আপনি সাধারণ মেয়ে আরমিন, খালি হাত আপনার, মেয়ে মানুষ আপনি। সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন, নয়তো ফুরিয়ে যাবেন। চিরজীবী হতে পারবো কিসে? রিমি বলল, সেটা তো হওয়া যায় না। অন্তু বলল, তাহলে আর দীর্ঘজীবন দিয়ে কি করব? আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিনে ভেবে বেঁচে না থাকা যায়, বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতে হয়, তো কেননা আজই মরি, কিছু করে মরি। শোনেননি, কাল করবে তো আজ, আজ করবে তো এক্ষুনি। জীবনে মৃত্যু যখন অবধারিতই, তো তা আজ হোক, আজ তো এখন। রিমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল, জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না, তাই না? কি করে আপনার মতো মেয়ে এ আগুনে এসে পড়লো বলুন তো? অন্তু মলিন হেসেছিল, কোনো জবাব দেয়নি। কুড়িগ্রামের সেই জমি সাফ করতে গিয়ে অন্তুর চাচাতো ভাইকে বেশ ঘা লাগাতে হয়েছিল। সেই স্থানীয় মাস্তান টেনে এনেছিল, তাদের সাথে একচোট ঝামেলা করতে হলো। এখানে জয়ের দাপট কিছুটা ফিকে পড়ে গিয়েছিল, তবুও শেষ অবধি রেস্ট্রি হলো। 4 কাঠার বেশি জমি, পজিশন ভালো, তবুও অন্তু যত আশা করেছিল সেটা হয়নি। 1,20,000-এর মতো টাকা এসেছে। অন্তু জানে জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে, কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি। বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি। রাত 11টা বাজলো দিনাজপুর পৌঁছতে। পলাশ এই সময় হোটেলে থাকে, টিপটাপ 6 তলা হোটেল অ্যাপার্টমেন্ট।
জয়কে দেখে হাসলো। ভালো? জয় মুখ কুচকে বলল, আপনার কি অবস্থা? গন্ধ লাগতেছে নাকে? কি বালের পারফিউম মাখছেন গায়ে? এয়ার ফ্রেশনার মারেন। পলাশ হাই তুলে বলল, ঘুম পাইতেছে রে, থাকবি এখানে? চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। না, শ্বশুরের চ্যাংড়ার ঋণ শোধ করতে আসছি। পলাশ হো হো করে হাসলো। তুইও শেষ পর্যন্ত? স্যাহ, বেটা ছেলে মানুষের জীবনটাই এরকম, শান্তি নাই রে, খুব বেদনা। ভাই, নাটক করেন না তো, আর কথায় কথায় হাসবেন না। জার্নি করে আসতেছি, কিছুই সহ্য হচ্ছে না গায়ে। তুই আমার সাথে খুব খারাপ আচরণ করছিস জয়, তবুও আমি কিছুই বলি না। এটা আমার ভালোবাসা না, স্বার্থ। আমি আপনার কাছে আসি, এইটা আপনার স্বার্থ। আপনি এত কিছুর পরেও সব ভুলে চুপ থাকেন, এটা আপনার স্বার্থ, ধান্দা চালানোর স্বার্থ। ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না, কামের কথায় আসি। পলাশ গা দুলিয়ে হেসে মাথা নাড়ালো। আসি। জয় বলল, সেদিন আমার সম্বন্ধীর বাড়ি গেছিলেন আবার? পলাশ বলল, যাওয়াটা কি অস্বাভাবিক? সেদিন তো তোর বউ বড় মুখে সময় নিচ্ছিল আমার কাছে, তবুও এতগুলা দিন চুপ করে আসি। আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয়। গিয়ে কি করছেন? তোর সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি, ঠিক না? কি যে নোংরা হয়ে উঠল এতক্ষণে পলাশের চাহনি। জয় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। পলাশ হাসছে, ভয়ঙ্কর হাসি। সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে যায়। দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্কস দিয়ে গেল। পলাশ বলল, কত টাকা এনেছিস? জয় বলল, দাবি কত আপনার? বেশি না, যা হয় তাই, কিন্তু গয়না ফেরত দিতে পারবো না। তার বদলে তুই টাকা কেটে রাখ, গয়না খরচা হয়ে গেছে। জয় বলল, আরবিনের ভাবির গয়না, ওইগুলা দেন। আমি কথা দিচ্ছি, নিজ হাতে আপনারা টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব। গয়না আরমিনের ভাবির মায়ের বাড়ির, টাকা পাবেন, টাকা নেন। পলাশ গম্ভীর হয়ে সোফায় 2 হাত এলিয়ে বলল, ইল্লিগাল কিছু করি না, টাইম আপ। অর্থাৎ গয়না আমার, নিয়ম অনুসারে গয়না বিনা কথায় আমার, কিন্তু টাকা আমি গয়নার দামের বেশি দিয়েছিলাম, বিধায় গয়নার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায়। জয় বলল, আজ আপনি জায়েজ, আমি না জায়েজ। যান, টাকা পুরোটা নেন, খানিকটা বেশিই নেন, তবুও গয়না চাই। আমি কথা দিছি সেই কবে, এমনিতেই বহুদিন পার করছি বাটপারি করে। পলাশ দীর্ঘশ্বাস ফেলল। তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়ে আজ দিয়ে 2 বার ধাক্কা কষল, খেয়াল করছিস ব্যাপারটা? জয় হাসল। খালি আমার আপনার না, ও আমার সাথে আরও অনেকের সাথে আরও অনেকের নড়িয়ে চড়িয়ে রেখে দিয়েছে, তবুও ওর মনে হয় ও কিছুই করেনি, ওর হাত শক্ত হয়নি। সামথিং হ্যাভ স্পেশাল ইন হার, ইটস নট দ্যাট? পলাশ ঠোঁট কামড়ে হাসল। আই অলসো অ্যাকনোলেজড, বাট আই এম ওয়ার্ন ইউ, ইউ উইল হোল্ড হার ডাউন এ বিট। মেয়ে মানুষের উড়াউড়ি দেখার অভ্যেস নেই আমার, ইউ নো ওয়েল মেয়ে লোকে কি পরিমাণ চুলকানি আছে আমার। জয় ঢকঢক করে 2 গ্লাস পানি খেল, হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল, আপনি আরমিনের বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন, তাতেই চলবে, বাকিটা আমি সামলে নেব। রাবেয়ার কণ্ঠে অভিমান। মনে পড়ে না তোর আমাকে? অন্তু মৃদু হাসে। মনে পড়ে, ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমে আছে আম্মু। আব্বু চলে গেল আমায় রেখে, বলার মতো কেউ নেই। তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবে, বুঝবে না বিশেষ, তবুও দরকার তোমাকে। সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে, ওই আদরটুকু আমার দরকার। কিন্তু আসতে পারছি কই? খুব কাজ নাকি রে ওই বাড়িতে? অন্তু মলিন হাসল, বুঝতেই দিল না রাবেয়াকে। অনেক কাজ আম্মু। আম্মু, শরীর ভালো তোমার? তোরে দেখতে খুব মন চায় অন্তু, একটু ভালো লাগে না বাড়িতে। তোর বাপ চলে গেল, তুইও ফেলে চলে গেলি অন্তু। আমাকে জ্বালানোর মানুষ দুটাই নাই, কি করি কত সারাদিন? 5-4 মাস খাটবো আর কারা ধমকাবে আমারে? আমার দম আটকে আসে রে অন্তু। আরেকবার ডাকো তো অন্তু বলে। এই বাড়িতে কেউ ডাকে না এই নামে, তখন বুঝি এই ডাক যে কারো মুখের নয়, আমার লোকদের ডাক এটা। আরেকবার ডাকো। তুই ভালো আছিস তো অন্তু? খারাপ আছি নাকি? বড় দোতলা বাড়ি, অভাব অনটন নেই, চিন্তা ভাবনা নেই, বেশ চলছে আম্মু। সত্যি বলতেছিস? অন্তুর মনে হলো তার বোকাশোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুদ্ধিমতির মতো কথা বলছে। শ্বশুরবাড়ির ঘানি টানা মেয়ের মায়েরা বুঝি মেয়ের কণ্ঠেই বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে। অন্তুর এক দেহে বহু সত্তার বাস, তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল। মনটা হাহাকার করে উঠছিল। এভাবে আব্বু কেন কল দেয় না? গম্ভীর কণ্ঠে কেন জিজ্ঞেস করে না, কবে আসবি এই বাড়িতে? আশা লাগে না তোর মাকে দেখতে? তোর মা দেখতে চাইছে তোকে। নিজের কথা বলবে না, চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম হয়। অন্তুর গলা ধরে আসে, রাবেয়া ডেকে ওঠে, অন্তু। অন্তুর বুকটা ধুক করে ওঠে। কি হয়েছে আম্মা? রাবেয়া চুপ থাকে। অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বিধায় ভুগছেন রাবেয়া, সে অভয় দেয়। কি হয়েছে আম্মু, কিছু বলবে? কি সমস্যা? অবশেষে রাবেয়া বলে,
তুই না বলেছিলি পলাশের টাকা দিয়ে এরপর কোণে সাজবি? হ্যাঁ তো, গর্জে ওঠে অন্তু। পর মুহূর্তেই জলের মতো শান্ত কণ্ঠে বলে, পলাশ গিয়েছিল নাকি বাড়িতে? দৃঢ় বিশ্বাস নিজের ধারণায় অন্তুর। রাবেয়া চুপ ওপাশে। অথচ অন্তুর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়ার অস্ফুষ্ট ফুপানো কান্না দুয়ে দুয়ে চার মিলে যায়। অন্তু হাসে মৃদু। আম্মু, টাকা দিয়ে দেওয়া হয়েছে। ও এমনি গিয়েছিল, হয়তো শয়তানি করতে। গিয়ে বলেছে নিশ্চয়ই টাকা পাইনি। মিথ্যে বলেছে, আর যাবে না, নিশ্চিন্তে থাকো। জয় আমিরকে বলে সেই ব্যবস্থা করব আমি। রাবেয়া এরপর অন্তুর খোঁজখবর জিজ্ঞেস করছিলেন, বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে। সেসব আর কানে যায় না অন্তুর। মাথাটা আউলে ওঠে, দ্রুত বলল, পরে কথা বলবো আম্মু, এখন রাখি, মামা শ্বশুর ডাকছেন আমায়। অন্তু হিসেব মিলিয়ে নেয়। জয় মিথ্যে কথা বলেছিল, একটু অবাক হওয়ার মতো বিষয় নয়, বরং নিজের উপর অবাক হলো। জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে আক্রোশে মাথার চুল টেনে ধরে অন্তু। না জানি পলাশ বাড়িতে গিয়ে কি করে এসেছে। সে সময় নিশ্চয়ই অন্তিক বাড়িতে ছিল না। যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে। ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রেই দুর্বল, সেখানেই বারবার আঘাত করা হয়েছে। পলাশের রূপটপে সেদিন মানুষের সম্মুখে, হাসপাতালে, খাটিয়ার পাশে, জয় যেদিন কাছে এলো সেই দিনও ঘেন্নায় অন্তুর কান্না থেমে মুখটা কুঁচকে যায়। নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে। সেই দিনের মানসিক দুর্বলতা ওকে এত নিচে নামিয়ে দিয়েছিল। ভাবতেই গা শিরশির করে ওঠে। ছি, বারবার হাত দুটো নিষ্পিস করে। সেদিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি? কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে, তার একটা জয়ের দেহে চালাতে পারেনি কেন? এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্তু। বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে। এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে। জয় বাড়ি ফিরল রাত 2টোর দিকে। হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন। 2-4টা কড়া কথাও শোনালেন। বিপক্ষ হলো শাহানা। চুপ করো তুমি, কি এমন হয়েছে? একসময় নিজেই ঠিক হয়ে যাবে। বয়স কত হয়েছে ওর? আইমিন, ঘরে তোলো তো জয়কে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। ঘৃণায় চোখ বুজে শ্বাস ফেলল অন্তু। প্রশ্ন করে বাতাসকে, এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোনো নর্দমার মাটি ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা। জয় ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলল, কি বালের আদিক্ষেতা দেখাচ্ছ, ছাড়ো। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি নিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে, ঘরওয়ালি, 1 গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো তো। 2 ঢোক গিলেই শালার হ্যাংওভার কাজ করতেছে। অন্তু সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন? জয় বলল, যা বললাম তা করো আগে, পরে ইন্টারভিউ নেবে। অন্তু বলল, আমি যা বললাম সেটার জবাব দিন। অন্তুর হুঙ্কারে বদ্ধ 4 দেয়াল গুমড়ে উঠল যেন। জয় মাথা তুলল। তুমি কি চাচ্ছ আমি উঠি? এক ধাক্কায় সরাসরি দোতলা থেকে বেহেস্তে পৌঁছে যাবে। নিষেধ করছি না, চেঁচাবে না, কানে কোনো সমস্যা নেই আমার। অন্তু মুহূর্তের মাঝেই মোটা কাচের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারল জয়ের দিকে। ফুলদানিটা জয়ের কপালে শুকিয়ে যাওয়া ক্ষততে লাগে। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। লুটিয়ে পড়ে জয় মেঝেতে। পরক্ষণেই অন্তুর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে। সে টের পায় সে হ্যালুসিনেট করছে। তীব্র ইচ্ছে বিভ্রম হয়ে চোখে ধরা দিচ্ছে। অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করে, আপনার গালে জিহ্বা কয়টা? আল্লাহর রহমতে একটাই। তোমার কয়টা? দেখি হা করো তো। পা ঝুলিয়ে শুয়ে পড়ে জয়। অন্তু বলে, কোথায় থেকে আসছেন? জয় বলল, কত কাজই তো থাকে আমার, প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না, আজ আর বিশেষ কি? অন্তু দাঁতে দাঁত ঘষে। আই আস্ক টু ইউ এগেন, হোয়ার ডিড ইউ গো? এবার মিথ্যে বললে আল্লাহর কসম আমি আপনার জিহ্বা টেনে আলাদা করে ফেলবো কণ্ঠনালী থেকে। জয় ভ্রু কুঁচকে উঠে বসে কিছুক্ষণ আবুজের মতো চেয়ে থাকে অন্তুর দিকে। পরক্ষণেই ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে। বান্দি বাচ্চা, তোর কলিজা বের করে ওজন করে দেখব, আর একবার আওয়াজ করবি তো। তোর মতো জানোয়ারেরা পারেটা কি? চুরি চামারি অবিচার আত্মসাৎ করে লোকজনের মুখ খোলার আগে তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা, এই তো। আর কিছু পারলে তবেই না হয় করতি, আমার সাথেও না হয় তাই করবি। জয় অন্তুর গলা চেপে ধরল। ভয় পাস না কেন তুই আমাকে? আমি তোকে বেশি ছাড় দিই নাকি তোর ভয় কম? ভয় পাস না তুই আমাকে? অন্তু বলে, তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শিয়াল কুত্তায় ছিঁড়ে খাক। যে কথা রাখতে পারিস না তার আশ্বাস দিস কেন? একটা ছুতো রেখেই দিয়েছিস। পলাশ জানোয়ারের আবার আমাদের বাড়িতে যাবার। প্রতিদিন কত লোকে মরে, দাফন হয়ে যায়, অথচ পলাশ অথবা তোদের মতো বেজম্মাদের হায়াত লম্বা। জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তুকে। শান্ত স্বরে বলে, বেজন্মা না আমি। আমার থেকে ছাড় পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোমার পরিবারকে, এটা ভুললে চলবে না। অন্তু দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে। চোখের পানি ছাপিয়ে কড়া কণ্ঠে বলে, মেরে ফেলছেন না কেন আমাকে? মেরে ফেলছেন না কেন? শুধু জান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি। কি আছে আর আমার পরিবারের? দুনিয়াটা আপনাদের, আমরা তো সব মাটির পোকা। আপনারা হাঁটছেন, পিষে মুচড়ে যাচ্ছি আমরা। এবার না হয় কবর দিয়ে দিন। না সইতে পারছি, আর কিছু করতেও পারছি না। এটা বড় যন্ত্রণার।
অন্তু মাথাটা দেয়ালে এলিয়ে দেয়। জয় চেয়ে থাকে অন্তুর মলিন মুখশ্রীতে। এখন শান্ত, অথচ মিনিটখানিক আগে বাঘিনীর মতো গর্জন করছিল। বহুরূপিণী। জয় চোখ ফেরায় না। অন্তু ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে, রক্তের ভাইকে ক্ষমা করিনি, যদিও ও যা করেছিল তা ইচ্ছা করে করেনি। অথচ আপনি, পলাশ, হামজা পাটোয়ারি যা করছেন সব পরিকল্পনা মাফিক, নিজেদের ক্ষমতা জাহির করতে। কিছুই ছাড়লেন না। আর কত জয় আমির? পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না, ও দূরে আছে। অথচ আপনি রোজ সামনে আসেন, এক ঘরে এক ছাদের নিচে। আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য। ছি, সহ্যের সীমা মাপার ফিতা দরকার। আমি একটু বেশিই ধৈর্যশীল, তাই না? জয় চুপচাপ চেয়ে থাকে। অন্তুর চোখের কোণা পেরিয়ে এক ফোঁটা জল গড়াতে যাচ্ছিল। অন্তু সেই নোনা পানিটুকু আঙুলে মুড়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বিঁধেছিল। জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। বেডসাইড টেবিলের ওপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা হাতের মুঠোয় তুলে চাপতে থাকে বারবার। অন্তু চোখ বুজে বসে থাকে মেঝেতে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, আব্বুকে মেরে ফেললেন আপনি, অথচ কায়দা এত নিখুঁত। দোষ দেওয়া যায় না আপনাকে। ঠিক আজরাইলের মতো। মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না, দোষ হয় রোগ অথবা মৃত্যুর কারণের। বোকা মানুষ জাতি ভুলে বসেছে। রুহুটা নিয়ে গেল সৃষ্টিকর্তার দুধ, আমার পর্দা কেড়ে নিলেন। বিনা কারণে নয়, কারণ তো অবশ্যই আছে। জানেন, একবার থুতু দিয়েছিলাম আমি আপনাকে। অন্য কেউ হলে কি করতো? হয়তো একবারের বদলে 2 বার, আচ্ছা 3 বারও থুতু দিত আমার মুখে। কিন্তু যেখানে কথা জয় আমিরের, আপনার উপর মুগ্ধতা জমানোর একটা বক্স কিনতে চাইছি। আপনি এত চমৎকার কেন? আর 5টা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জিদগুলোর একটুও মিল নেই, পুরোটাই ডিফারেন্ট। অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল। ওই লোহার লাল গেটটা অন্তু রোজ যায় একবার করে। ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল, হাতে কয়েকটা ব্যাগ। অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল। লোকটাকে উঠে যাওয়ার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেয়ালে আড়ালে দাঁড়িয়ে পরে উঠে এলো দোতলায়। পরে জানা গেল এটা তুলির স্বামী। হুমায়ুন সাহেব ডেকেছেন। হামজা এসে বসল। কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে এক ব্যাগ চকলেট ও বিভিন্ন খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত। হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে। বুকের সাথে জাপটে ধরে বসে আছে মেয়েকে। অন্তুর ফের সন্দেহ হয়, এই লোক এত খারাপ? আসলেই মারধর, নেশাভং, ডিভোর্স। বৈঠকে জয় নেই, ক্লাবে গিয়েছে সকালে। গতকাল এক মিছিলের শেষে হানাহানি হয়েছে, কার নাকি বুক ফুঁড়ে গুলি চলে গেছে। বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায়। এসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি, হয়েছে সংসদ সদস্য মহোদয়ের বাড়ির সামনে। সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে, সুতরাং সে এই বৈঠকে নেই, বরাবরের মতোই। তরু চা বানিয়ে দিল। অন্তু তার ট্রেতে তুলে নাস্তা সাজিয়ে এনে সোফার সেন্টার টেবিলে রাখে। কথা তুলল হামজা, সরাসরি বলল, দেখো সীমান্ত, সংসারের ঝামেলা সবারই হয়, কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল? তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ আজ 2 দিন থেকে খুঁজে পাচ্ছি না। এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি। সীমান্ত চুপচাপ বসে রইল। আর কোনো মেয়ে লোক নেই বৈঠকে, অথচ অন্তু দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে। হামজা বলতে পারল না সরাসরি, বারবার আর চোখে তাকালো। অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয়। শাহানা কাশতে কাশতে এসে বসলেন। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে হুমায়ুন সাহেব কিছু বলতে গিয়েও বললেন না। শাহানা বেশ কোমল স্বরে বললেন, তুমি জানো সীমান্ত, তুমি আবার বাপ হইতে যাইতেছ এই সময় এসব? ওটা আমার বাচ্চা না। ঘরটা থমকে যায় সীমান্তর একটা ছোট্ট বাক্যে। অন্তু কিঞ্চিত ভ্রু কুঁচকে ফেলে। বসার ঘরে থাকা পুরনো পেন্ডুলাম ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠে জানান দেয় বিকেল 4টা বাজছে। হামজা নীরবতা ভাঙল। তোর বাচ্চা না তো কার বাচ্চা? সীমান্ত একটু নড়ে চড়ে ওঠে। এবার ঢোক গিলল কয়েকটা, ঠোঁট ভেজালো জিভ দিয়ে। মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি তুলিকে তালাক দিতে চাইনি ভাই, আর না আমি ওকে পাঠিয়েছি এই বাড়িতে। ও নিজে চলে এসেছে এখানে, ডিভোর্স ও চায়। সীমান্তর কথায় জড়তা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গলা উঁচিয়ে ডাকল তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর। তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে। তার মুখের সেই মেকি হাসি নেই, যেটা সবসময় অন্তু খেয়াল করেছে। মনে হয়েছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে যেন। হামজা জিজ্ঞেস করল, এবার বল কি সমস্যা? মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের, সমস্যা কি? তুলি চুপ থাকে। হামজা বেশ কয়েকবার জিজ্ঞেস করল, কেউ কোনো কথা বলল না। হামজা অপেক্ষা করে চুপচাপ। সীমান্তর চোখে মুখে কাতর অস্থিরতা হামজার জহুরি চোখ এড়ায় না। অন্তুর দৃষ্টি সীমান্তর চোখে স্থির, ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে তুলি? থাপড়ে কথা বের করার স্বভাব কিন্তু আমার পুরনো।
হামজার কথাই তুলি খানিক সময় নিয়ে বলে, মেয়ে হবার পর শ্বশুরবাড়ি থেকে ও আমাকে ফ্ল্যাটে নিয়ে এলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো, সেখানকার মদ পরিবেশক বা বাইজি যাই বলো, সেটাই ছিলাম আমি। দিনের পর দিন পরপুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনেই। ও যেন তাতে আনন্দ অনুভব করত, কারণ ওরা না বন্ধুরা মদের সাথে আমার শরীর ছুঁয়ে যে আনন্দটা পেত সেটা হলো অতিথি সেবা। অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই তো ভদ্রলোকের নীতি, সেটাই করা হয়েছে। মদের সাথে আমিও ফ্রি। এ পর্যায়ে হুমায়ুন সাহেব উঠে চলে যান। শাহানা উসখুস করছিলেন, অন্তর শরীর অবশ লাগছিল, পা দুটোতে ঝিঝি ধরে যাচ্ছিল তুলির মুখের এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনে। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখ এরা। দুনিয়াতে কত কিছু ঘটে রোজ। অন্তর মনে হতো সেসব শুধু সংবাদপত্রে লেখা থাকে। জয়ের সাথে দেখা হওয়ার পর থেকে সংবাদপত্রের খবরগুলো খুব সাধারণ মনে হয়, বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও কুলসিত। তুলি আনমনে বলল, এ বাচ্চা কার আমি নিজেও জানি না। মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিত হয়েছি। কার বাচ্চা কিভাবে বলি? অন্তুর শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে, হাতের লোমকূপ দাঁড়িয়ে যায়, দুই আঙুলে সজোরে কপাল চেপে ধরে, মুখ লুকানোর চেষ্টা করে। এরপর যা হবে তা আশাতীত ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে থাকল। সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছিল, চোখ মুখে নিদারুণ কাকুতি। ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝেও চোখ দুটো লাল, অর্থাৎ এখনো বোধহয় নেশার প্রভাব আছে শরীরে। নিরক্ষরটাই ওর হৃদস্পন্দন কানে ধরার মতো। হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলের পাদানি থেকে চপ্পড় তুলে নিল। পশুর মাংস ছাড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র। তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল যেতে চাইছিল না, বারবার ডাকে, বাবা বাবা, মাম আমাকে নামাও, আমি বাবার কাছে বসবো। শাহানা অসুস্থ পায়ে উঠে গেলেন তুলির পেছনে। অন্তু ঠায় দাঁড়িয়ে। হামজা সীমান্তর শরীরে মোট 4টা কোপ বসায়। তার সাদা টি শার্টের সামনের দিকটা নতুন রঙের রঙিন হয়ে ওঠে। অন্তু চোখ ফেরায় না। তার হাতের কবজির ওপরে ছিটে এসে লাগে গরম তরতরে তরল রক্ত। এভাবে সে কোরবানির ঈদে বাড়ির সামনে কত কসাইকে গোটা গরু জবাই করে মাংস বানাতে দেখেছে। হামজাকে একজন দক্ষ কসাইয়ের মতো লাগছিল। পুরো হাতে মুখে রক্ত, চাপ্পড়ের ধারালো প্রান্ত ঢেকে গেছে রক্তে। সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তর দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগেই রক্তাক্ত চাপড়টা বগলে গুজে সীমান্তর দেহটাকে ভালোভাবে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসায়। ঘাড়ে 2টো কোপ লেগেছে। প্রথমটাতে মৃত্যু নিশ্চিত। তারপরেও আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। সোফায় বসে কোনো নম্বরে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায়। তৃপ্তি করে খাবার পরে মানুষ যেভাবে হাত ধয় সেভাবেই পানি গড়িয়ে হাত ধয়। চাপ্পড়ে লেগে থাকা রক্তগুলো ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে, কয়েকজন ছেলেকে পাঠা। হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে। দাঁড়িয়ে থাকে অন্তু। তার সীমান্তর মৃত্যুর জন্য খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের মতো। স্বামী হিসেবে সীমান্ত যা করেছে তার প্রেক্ষিতে ভিকটিম হিসেবে তুলি ও তার বড় ভাই হিসেবে হামজা আজ যা করল তা অন্তুর ভেতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতা কাজ করাচ্ছিল। এভাবেই যদি এই জাতের সকল পুরুষ বলি হতো, এমন পুরুষদের সংখ্যা ভয়ে হলেও বেশ কমে আসত। খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জমাট বাঁধা রক্তের ওপর দিয়ে গড়িয়ে পড়া নতুন রক্তের প্রবাহ দেখতে। আর 2-1 বার জীবিত করে আরও 2-3 বার এভাবে মারলে অন্তু ঠিক এইরকমই তৃপ্তি পেত যেন। কিন্তু আফসোস এক জায়গায়, এভাবে অন্তু জয়কে মারতে পারেনি। মানসম্মানহানি মানুষ হত্যার সমান, যেটা জয় করেছে। হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে। অন্তুর কি উচিত নয় হামজা, জয়, পলাশকেও এইরকম এক প্রকার মৃত্যু দেওয়া? অন্তুর লজ্জা লাগলো। সে হামজার মতো শক্তিমান নয়। ধিক্কার জানালো নিজেকে। হামজা খুব ভালো, কি চমৎকার একটা বিচার করলো নিজের বোনের ক্ষেত্রে। আর অন্তু নিজের জন্য কিছুই করতে পারেনি। ছেলেরা এলে হামজা আদেশ করে, রাতে এটাকে ভার্সিটির পুরনো আমবাগানের ঝোপে ফেলে আসবি। রিমি পেছনে এসে কখন চুপচাপ দাঁড়িয়েছে টের পাওয়া যায়নি। আসরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন। জয় ফটকের সামনে দাঁড়ানো। রাস্তার ওপারে দোতলায় ভাড়াটে একটা মেয়ে আছে, বয়স 15-16। জয়কে ফলো করে সুযোগ পেলেই। উড়ন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল। আজ জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়ালো। কত ভালো ভালো ফর্মাল পোশাকের ছেলেদের ওপর এমন আকর্ষণ বোধ না করার জন্য অবশ্য আফসোস হয় ওর। জয় ফোনে কথা বলছিল দাঁড়িয়ে। সাধারণ একটা শার্ট গায়ে, সাদা লুঙ্গি পরনে, তা মাটি ছুঁয়ে পড়ে সবসময়। ডান হাতের লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানোতে পায়ের চামড়ার বেল্টওয়ালা চটি দেখা যাচ্ছে। সেটার বেল্ট আটকায় না, খোলা। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেল খুব মানায় জয়ের সাথে। তার চলাফেরায় এমন ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজবার যেন কোনো তাড়া নেই।
এই পোশাকেও চমকপ্রদ ভীষণ অভিজাত পুরুষ লাগে দেখতে। লুঙ্গি হাতে গুছিয়ে ধরে 2 ঠ্যাঙের মাঝে গুজে দাঁড়াচ্ছে বরাবর, তবুও উঁচু করে পড়ছে না। মেয়েটার কাছে সবকিছুই আকর্ষণীয় লাগে। অন্তু বিষয়টা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে। মানুষ সেই সকল আলুর মতো, যা খোসার উপর থেকে দেখতে শতভাগ সতেজ, কিন্তু কাটলে পুরোটাই ফেলে দেওয়ার অবস্থা বেরোয়। এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্তু ভীষণ অবাক হয়ে চেয়ে থাকত। ওপর থেকে আন্দাজ করার উপায় নেই ভেতরটা এতটা কুৎসিত। গাড়ি চলে যায় রাস্তা দিয়ে। পাড়ার কুকুরগুলোর সাথে জয়ের সম্পর্ক খুব ভালো। রুটি, চা, মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কসও টেস্ট করতে দেয় জয়। মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদৌলতে। বাড়িতে খাওয়া মাংসের হাড়গুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরদের দেয়। দারুণ পিরিত তার কুকুরের সাথে। জয়কে দেখে রাস্তার উপর ঘুরঘুর করছিল আজও কুকুরগুলো, বাচ্চা কাচ্চা সহ। কপালের ক্ষততে টান ধরে মাঝে মধ্যেই। গভীর ক্ষত শুকিয়ে গিয়েও জখম হয়ে আছে, সেখানে আঙুল চেপে ধরে রইল। যারা আক্রমণ করেছে সেই দিন মা বাপ তুলে খাঁটি বাংলায় গালি ঝাড়ছিল। তখনই শোঁ করে একটা বাইক চলে যায়। সজোরে ধাক্কা খায় একটা কুকুরের বাচ্চা। জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে বকে ওঠে বাইকওয়ালাকে। ততক্ষণে বাইকওয়ালা আরও জোরে বাইক টেনে চলে গেছে। জয় দৌড়ে যায় কুকুরের কাছে। মা কুকুরটা করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে। জয় তুলতে গেলে হা করে কামড়াতে আসলেও জয় কোলে তুলে নিয়ে ফটকের ভেতরে নিয়ে এসে ঘাসের ওপর শোয়ায়। ছোট্ট কুকুরটার পিঠের মাংস ছিলে গেছে রাস্তার ঘর্ষণে। অন্তু দৌড়ে নেমে আসে দোতলা থেকে। জয় উত্তেজিত হয়ে বলে, ঘরোয়ালি, কুকুরের কি ডেটল ফেটল বা স্যাভলন লিকুইড টাইপ কিছু দেওয়া যায়? অন্তু বলে, প্রাথমিক চিকিৎসা হিসেবে সেটাই দিতে হবে। ভেটেনারি সরঞ্জাম তো আর নেই আমার কাছে। তো নিয়ে আসো, চেহারা দেখতেছো আমার, এমনি সময় তো তাকাও না। অন্তু চলে গেল বিড়বিড় করে। এজন্যই মেয়ে লোকের বুদ্ধি হাঁটুর নিচে। জয় যত্ন করে ডেটল লিকুইড লাগায়। অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে। বড় কুকুরটা অস্থির হয়ে ঘুরঘুর করছে বাচ্চার পাশে। একবার জয়ের গা ঘেঁষছে, আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে। অন্তুর বুকে ব্যথা ওঠে। আব্বুর মুখটা বুকের মাংস খাবলে ধরে। জয় কোলের ওপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়। অন্তু বসে পাশে, একটু দ্বিধা নিয়ে হাত বাড়াতে যায় কুকুরটার দিকে, আবার গুটিয়ে নেয়। ভয় হয় যদি কামড়ে দেয়। জয় বলে, থাক, হাত দিও না, হাতে নোংরা লাগবে। ভয় পাচ্ছ যখন, তখন আর ন্যাকামি করতে হবে কেন? ওর না ভালোভাবে মাথায় টেনে নাও, অর্ধেক চুল তো বের হয়ে আছে। অন্তু গাঢ় চোখে তাকিয়ে ব্যঙ্গ হেসে বলে, শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে যখন আপনাকেই তৈরি করা হবে তখন আর তাকে বানানোর কি দরকার ছিল। কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে জয় বলে, ওরে শালি, তাহলে আয়, আজই লোক জড়ো করে খুলে ফেলি তোর ওড়না। অন্তু বলে, তা বোধহয় করবেন না। আজ তো আবার ওই একটা তথাকথিত পরিচয় আছে আমার, আপনার বউ। তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার। আর আপনাদের কাছে তো স্বার্থপরতাও লজ্জা পেয়ে যায়। আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি, আর আমার বাপের মেয়ের ইজ্জত থুতুর দলা নেবার উপাদান। এই দেখুন, এখন আমার আবার ইচ্ছে করছে থু করে একদলা থুতু আপনার মুখে ছুঁড়ে মারতে। ছি, কি বলবো বলুন জয়ামির, গালে আমার এক মুঠো আউশ চাল। অন্তু আর দাঁড়ায় না কথাগুলো বলে। তুলি এবং শাহানাকে একসাথে ভর্তি করানো হবে হাসপাতালে। তুলির অ্যাবর্শন, শাহানার চিকিৎসা। খানমান পাতার সাথে কালো জিরের ভর্তা জয়ের খুব পছন্দ। সেটা ভেজে রেখে অন্তু কোয়েলকে গোসল করাতে যায়। তুলির অসুস্থতা বেড়েছে খুব। গোসল করাতে করাতে বেশ আনমনা হয়ে পড়েছিল অন্তু। আজ কয়েকটা দিন ধরে চাঁদনির কথা মনে পড়ছে খুব। আখির লাশ, সালমার কান্না, সোহেলের মৃত্যু। অন্তুর পাগল পাগল লাগে। এত এত জটিলতা, কত রকমের কত কি বয়ে চলতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই জলে বাস করে কুমিরের সাথে লড়াই করার সুখ কতটুকুই হবে। চাঁদনি কোথায় গেছে? কি হয়েছে ওদের? মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন। সেই লোকই বা কি করছে? রান্নাঘর থেকে শিলনোড়ার আওয়াজ আসছিল। অন্তু ব্যস্ত হয়ে বলল, তরু, এটা আমার কাজ, তুমি কেন করছো? আমি বাড়বো, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম। ওঠো তুমি, আমি করছি। ভাত উতলাচ্ছিল চলোই, আজ কমিয়ে দিল অন্তু। তরু বলল, অধিকার নেই তাই না? অন্তু বলল, এগুলো নাটকীয় ভাবনা। আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো জয়ামিরের সাথে আমার তেমন কোনো সম্পর্ক না। তবে তথাকথিত সম্পর্কের জোর ধরেই এসেছি যখন এই বাড়িতে, তখন কাজটাও আমার। তুমি করছো, আমার ভালো লাগছে না বিষয়টা। তরু বলল, তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো সেটা মন থেকে করো নাকি লোক দেখানো? অন্তু মুচকি হাসলো। অল্প একটু লবণ তুলে পাটাই দিল। তরু আজ প্রথমবার খেয়াল করলো অন্তুও হাসে। খুব নিষ্পাপ হাসিও হাসতে জানে এই মেয়ে। তখন এত স্নিগ্ধ লাগে, অথচ সবসময় মুখটা কেমন গম্ভীর আর চোখ দুটো জল জল করে জ্বলে। আজ নতুন এক অন্তুকে দেখে তাকিয়ে থাকে। অন্তু হাসি ঠোঁটে রেখে বলে, আব্বু কি বলতো জানো? আব্বু বলতো, তুমি একটি স্বতন্ত্র আয়না হও। মানুষ তোমার সম্মুখে যেই অঙ্গভঙ্গিতে এসে দাঁড়াবে তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও। লোকে যা করবে সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও। আমি কথাটা খুব মানি তরু। আমার সম্মুখে কেউ উষ্ণ, আমি গরম। সে ঠান্ডা, আমি শীতল। সে কঠিন, আমি নিষ্ঠুর। সে ব্যথিত, আমি ব্যথাতুর।
তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সঙ্গে। তুমি কষ্টগুলোকে ভেতরে পুষে ধুকে ধুকে শুয়েছ। তুমি ছিলে নীরব। তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্নই ওঠে না। বরং তুমি যদি চাও আমরা ভালো বন্ধু হতে পারি, তুমি আমার ছোট বড় নও, সমবয়সী হবে। রিমি ভাবির মতো বন্ধু হবে। তরুর হাত থমকে গেল। অন্তুর মতো একগুয়ে গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বের প্রস্তাব আশাতীত লাগে তার কাছে। অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপা আর অদ্ভুত মেয়ে হিসেবে দেখেছে। আজ খুব অন্যরকম লাগছে। ওকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অন্তু হাসল। হবে তোমার আমার উপরে অনেক ক্ষোভ, কিন্তু আমি যদি বলি আমি তোমার সবচেয়ে উপকারী মানুষটা, মানবে? তরু জবাব দিল না। অন্তু ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি হেসে বলল, ধরো তোমার দিকে একটা বিষধর সাপ এগিয়ে আসছিল তোমাকে বিষ দাঁত ফোটাতে। তুমি তাকে সাদরে আহ্বান করেছিলে, কারণ তোমার ধারণায় সে বিষধর নয়। মাঝখান থেকে আমি সাপের লেজটাই পাড়া দিয়েছি। সাপ তখন কি করলো বলো তো? তোমার মুখ থেকে ফিরে ছোবলটা আমায় মারল। বুঝতে পারছো আমার কথা? অজান্তেই জয় আমিরের লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহয় আমি খেয়েছি। একটা মানুষকে আমার চেনার বাইরেও তাকে চেনা এবং জানার মতো বিস্তৃত ব্যাপার থাকতে পারে। ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না, তুমি ঠিক সেটুকু জানো জয় আমিরের ব্যাপারে। অপরদিকে তুমি যেটুকু জানো না বা ধারণা নেই, সেইটুকুই আমার জানা এবং দর্শনে জয় আমির। অন্তু ভাতের মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ে। তরু বেশ খানিক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, তারপর জিজ্ঞেস করে, জয় ভাইয়া কি করেছে তোমার সাথে? অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে ব্যস্ত। তরু উত্তরের আশায় চেয়ে থাকে। হুমায়ুন সাহেব টিভিতে খবর দেখেন, আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে। হামজার পত্রিকা পড়ার অভ্যাস আছে। রিমি সেগুলো জড়ো করে পত্রিকার ঝুড়িতে রাখে। সেখান থেকে অন্তু এনে পড়ে। রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, অবিচার। 2015 ফেব্রুয়ারিটা এই করেই চলে গেল। 2014 নির্বাচনের বছর পূর্তিতে দেশ এতটা উত্তাল হয়েছে কেন? তার জবাব আছে, তবে সেসব ব্যাখ্যা না করাই ভালো। বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দপ্তরে আটক। তাদের রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমান তাল দিয়েছে। অন্তু ভাবে, এর মাঝে কি জয় হামজা নেই? এরা বিরোধী দলকে থামাতে কিছু করে না? গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, অবরোধ চলছে তো চলছেই। প্রশাসনের চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা। তারা প্রতিরোধে নেমেছে। কয়েকটা দিন জয় হামজাকে দিনরাত এক করেও বাড়িতে পাওয়া যায় না। মিছিল যায়, অন্তু তা ঘর থেকে বসে শোনে। জয় ফুরুত করে আসে, গালে মুখে কয়েকটা মুঠো গিলে পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ে। কোথায় যায়, কি করে, সেসবের খবর নেই। মহা ব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে তাদের পায়ের সুতো ছিঁড়ছে। এতে কিছু না, এরা মরল বাঁচল সবই এদের হাতের কামাই। শিকার সাধারণ মানুষ। রাস্তায় নিরাপত্তা নেই, চলাচলে শান্তি নেই, সারাক্ষণ আতঙ্কে রাস্তাঘাট জর্জরিত। এই বুঝিয়ে আগুন জ্বলে উঠল, লেগে গেল মারামারি। পুলিশ এলো, কয়েকটা লোককে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। তখনও রাস্তার মাঝখানে আগুন জ্বলছে, গাড়ি পড়ছে, কালো ধোয়ার কুণ্ডলি মিশেছে বাতাসে। ফের যেন 2013 ফিরল রব। চারিদিকে হাহাকার, রক্ত আর বন্দিত্ব। আবার সেই 2013, আবার ফাঁসি, আবার গ্রেপ্তার। অন্তু জয়ের রকিং চেয়ারটাতে বসে রাতের পর রাত ভাবে আর দোলে। তার চোখে ঘুম নেই। মাঝে মধ্যে আব্বু এলে কথা হয়। জয়, হামজা কত রাত বাড়ি ফেরে না, কোথাকার কোন বৈঠকে, সম্মেলনে পড়ে থাকে। সারা রাত বাইরে থেকে সকাল 11টায় জয় বাড়ি ফিরল একবার। পরনে কালো পাঞ্জাবি, ডান হাতে ঘড়ি, বাঁ হাতে রূপার রিসলেট ঝুলছে কবজির ওপর, পায়ে চামড়ার স্যান্ডেল, পরিপাটি পরিচ্ছদ, কিন্তু চুলগুলো এলোমেলো, চোখ দুটো রক্তলাল। সারা রাত নির্ঘুম থাকার ফল। মুখটা গাম্ভীর্যে ছেয়ে আছে, যেটা পাঞ্জাবি গায়ে চড়ালে আপনা আপনি চলে আসে তার চেহারায়। তখন দেখতে পাক্কা রাজনীতিবিদ লাগে। রিমি খাবার বেড়ে দিলে পাঞ্জাবির হাতা গুটিয়ে বসে পড়ল। গপ গপ করে খেতে শুরু করার কথা এখন, কিন্তু তা করছে না জয়। রিমি আস্তে করে জিজ্ঞেস করল, আপনার ভাই কোথায়? কাজে আছে। রিমি চুপচাপ চলে যাচ্ছিল। জয় ডাকল, ভাবি কিছু দরকার? হাত কাটা আমার, খাইয়ে দেন। কাটছে তো কাটছে, শালা ডান হাতটাই। নাকি চামচ দিয়ে চালাবো? ডান হাতে পুরো তালুটা ব্যান্ডেজে জড়ানো। রিমি নাক মুখ কুচকে বলল, আর নাটক করবেন না তো, এমনিতেই আপনাকে দেখলে গা জ্বলে আমার, তার উপর যদি ঢং করেন। এগিয়ে এসে প্লেটটা ঝাড়ি মেরে কেড়ে নিয়ে খাবার মাখতে শুরু করে। জয় অল্প হাসল নিঃশব্দে। খাবার মুখে নিয়ে থু থু করে ফেলে দিল। সেই বালের মাছই দিছেন, 1000 বার কইছি, মাছ আমার পছন্দ না, মাছ খাই না। আর কিছু নাই, তা দিয়ে ভাত দেন। রিমি ধমকে উঠল, এত আহ্লাদ কিসের আপনার? যা দিচ্ছি তাই দিয়ে খেয়ে উঠুন। আপনার মতো দামড়াকে খাওয়ানো ছাড়া আরও কাজ আছে আমার। আর কিছুই রান্না করেন নাই? তরু আজ আর ডিম ভাজতে গেল না। তার চোখে মুখে কিসের যেন ক্ষোভ দেখা যায় জয়ের জন্য। এই ঘৃণাটা জয় অন্তুর চোখে দেখেছে। তা দেখে মুচকি হাসল জয়।
আরমিন বাড়িতে পা রাখার পর পরিবেশ বদলেছে, চেনা পরিবেশ অচেনা হয়েছে। তার কবিতরগুলোকে সময় দেওয়া হচ্ছে না আজকাল। ছাদে দানা ছিটিয়ে পানি দিয়ে খুবগুলো দেখল। নতুন ডিম ফুটলে খুব খুশি লাগে। জয় জীবনে যতবার অ্যালার্ম সেট করেছে কিছু না কিছু কাণ্ড ঘটেছে। শেষ রাতে এসে ঘুমানোর পর সকাল সকাল অ্যালার্ম বাজলে ফোন তুলে ঝটাকসে একটা আছাড়, ফোন ভেঙে 6 টুকরো। এভাবে কয়েকটা ফোন ভাঙল। একদিন এই দুঃখে সে একটা তরতাজা মোরগ কিনে এনেছিল। সে শুনেছে মোরগ রোজ ভোরে চেঁচায়, তাতে ঘুম ভাঙে। এভাবে 2-3 দিন মোরগটা চেঁচালো, কিন্তু সহ্য করা যাচ্ছিল না আর। একদিন সকাল 4টার দিকে এসে ঘরে শুয়েছিল জয়। মোরগ তার খানিক বাদেই আল্লাহর নামে গলা ফেড়ে ডাকাডাকি শুরু করলো। এক লাফে বিছানা ছেড়ে উঠে ছাদে গিয়ে মোরগটাকে জবাই করে নিচে এসে রিমির হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ মোরগের ঝোল খাবো দুপুরে, ভালো করে কষিয়ে রান্না করবেন। কিন্তু কবুতর ভরে চেঁচায় না। সে নিত্য নতুন জাতের কবুতর এনে ছাদ ভরে ফেলেছে। ও তো বারান্দায় দাঁড়িয়েছিল। জয় ঘরে আসতে আসতে ডাকলো, ময়নার মা, ঘরে আসো? ও ময়নার মা। অন্তু নাক কুচকায়, হোয়াট ইজ ময়নার মা? জয় ঢুকলো আর অন্তু তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় বিছানার চাদর ফেলে তোষক টেনে তুলে কাঠের প্লেটগুলো উঠিয়ে ফেলল। টাকা অথবা অস্ত্র থাকার কথা নেই। এক ঝটকায় মাথায় রক্ত উঠে গেল। কপালে আঙুল চেপে ধরে ডাকলো, আরমিন, আরমিন। রিমি বসার ঘরে সিলিং ফ্যান পরিষ্কার করাচ্ছে এক ছোট ছেলেকে দিয়ে। অন্তু ঘরে ঢুকলো। জি? টাকা কোথায়? টাকা? ওগুলো টাকা ছিল না, কাগজ ছিল, টাকার মতো দেখতে। মূর্খ নাকি আপনি? জাল টাকা কি টাকা হয়? জয় দাঁত কিড়মির করল। ধৈর্যের পরীক্ষা নিও না। টাকাগুলো কোথায়? পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছিস? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি। জয় থাবা দিয়ে ধরল অন্তুকে। গায়ের ওড়নাটা টান দিয়ে খুলে অন্তুর গলায় পেঁচিয়ে ফাঁস টেনে বলল, আর একবার বল, টাকা পুড়িয়ে দিয়েছিস? অন্তু জয়ের পাঞ্জাবির কলার চেপে ধরে হিড়হিড় করে টানতে টানতে দক্ষিণের দিকের জানালার দিকে নিয়ে যেতে যেতে বলল, এবার আর বলবো না, চল দেখাই তোকে। তোদের কালোবাজারের মাল আমি পুড়িয়ে দিয়েছি। যা দেশের দশের ক্ষতি করে তা বিছানার নিচে রেখে আমি চোখ বুজে ঘুমাতে পারি না। ওড়নার ফাঁস শক্ত করে জয়। অন্তুও ঠিক একইভাবে জয়ের বুকের ত্বক খামচে চিবিয়ে বলল, আমি ব্যথা পাচ্ছি, ওড়নার প্যাঁচ শিথিল করুন। জয় চিৎকার করে ওঠে, তোর এত সাহস কেন? হ্যাঁ, ভয় লাগে না আমাকে তোর? অন্তু বলে, আপনাকে ভয়? কোনো তো কারণ থাকা চাই কাউকে ভয় পাওয়ার। আপনার মতো কাপুরুষকে ভয় পেয়ে আমি আমার নারী সত্তাকে কলঙ্কিত করতে দুনিয়ায় জন্মাইনি। জয় আমির। জয় এতই জোরে ফাঁস আটকে ধরল অন্তুর চোখ উল্টে আসার উপক্রম হলো, অথচ অন্তু দমল না। জয় নিজেই হার মেনে হাত শিথিল করে গাল চিপে ধরল। মনটা চাইতেছে ঠ্যাং বরাবর টান মেরে ছিঁড়ে 2 ভাগ করে ফেলি। তোর সাথে কি করা উচিত বুঝে উঠতে পারতেছি না আমি, হয়রান লাগে খুব। অন্তু বলল, আমি ব্যথা পাচ্ছি, ছেড়ে দিন আমাকে। আমি অবলা নারী না, স্বামীর নির্যাতন সহ্য করার মতো ক্যাপাসিটি আপাতত অন্তত নেই আমার মাঝে। তুই টাকা পুড়াইছিস কেন শুয়োরের বাচ্চা? সত্যি কথা বল, কোথায় রাখছিস টাকা? বাইরের লোক দাঁড়ায় আছে কিন্তু, এইখানেই জবাই করে মেঝেতে দাফন করে রেখে যাবো একদম। অন্তু নরম হলো। কোথায় যাবেন ওই টাকা নিয়ে? জয় তাতে একটু বিভ্রান্ত হলো। কোথায় টাকা? জাল টাকা দিয়ে কি করেন আপনারা? আপনারা না দেশপ্রেমিক? জয় আবার নিয়ন্ত্রণ হারালো, কিন্তু অন্তুকে ধরার আগেই অন্তু জয়কে ধাক্কা মেরে জানালার দিকে ঠেলে দিয়ে বলল, দেখতে পাচ্ছেন কালো ছায়ের স্তূপ, দিয়াশালের বক্স, আপনার আধখাওয়া মদের বোতল পুড়িয়ে দিয়েছি আমি। কাল যখন ইনশাল্লাহ আইনজীবী হব, নিজের ভেতরটা যখন আমার কাছে কৈফিয়ত চাইবে, আমি একসময় আমার সামনে দিয়ে আমার দেশের নিরীহ জনতাদের অধিকার নষ্ট হতে দেখেছি, দেশের ক্ষতি হতে দেখেছি, কিন্তু কিছুই করিনি। নিজের কাছে বড় ছোট হয়ে যাব। এই গ্লানিটুকু যাতে না বইতে হয়, ব্যাস পুড়িয়ে দিলাম। জয় ওড়না ছেড়ে দিয়ে হতবাক হয়ে চেয়ে রইল। এই চেংড়ি, তুই কি পাগল রে? পাগলামি শুরু করছস? আমি তো ভুদাই হইয়া গেছি রে। তুই আজ কয়দিন করছিসটা কি? সিরিয়াসলি এত ধৈর্যশীল না আমি। ওই, তুই কি মনে করিস আমায়? জয় মাথার চুল টেনে ধরে বিছানায় বসে পড়ল। বিশ্বাস করা শক্ত, একটা মেয়ে ওর সাথে কি কি করে যাচ্ছে। ওকে হার মানতে হচ্ছে মেয়েটার জেদ আর সাহসের কাছে। পলাশকে কি বলবে? এর মধ্যে মাঝারদেরও ভাগ ছিল। নতুন শত্রুতা তৈরি হবে ফের। ওদেরকে বোমা মেরেও বিশ্বাস করানো যাবে না যে কোনো মেয়ে লোক জয়ের বিরুদ্ধে গিয়ে এতদূর পৌঁছাতে পারে। আর অস্ত্র? জয় বলে ওঠে, আর অস্ত্র? সেসব কি করেছিস? তোকে তো আমি। অন্তু শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি করবেন অস্ত্র দিয়ে? অথচ জয় এক মুহূর্তের মাঝে দাঁড়িয়ে ওঠে, পিস্তলটা ঠেকালো অন্তুর থুতনির নিচে। একদম পুঁতে ফেলবো ওইগুলোর কিছু হইলে। দাম তোকে বিক্রি করে মেটাবো। আমি বের হব, তাড়াতাড়ি ক অস্ত্র কই?
বলেই একটা বৃষ্টি গালি দিয়ে ওঠে। অন্তু বলে, আমার আম্মু সেরকম না, নিজের পরিচয় আমার উপর চাপানোর চেষ্টা করবেন না। জয়ের নিজেকে পাগল পাগল লাগলো এই মুহূর্তে। বন্দুকের নলকে কণ্ঠনালীর উপরে রেখে অন্তু যা করছে তা জয়কে হতবিহ্বল করে তুলল। কিন্তু পরিস্থিতি স্মরণে আসতেই জয় নিয়ন্ত্রণ হারালো। অধৈর্য পশুর মতো অন্তুকে ছেঁচড়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মারল অন্তুর পিঠটা। দুম করে আওয়াজ হলো একটা। অন্তু কোনোভাবেই তাগড়া জয়ের শরীরের সাথে পেরে উঠছিল না, ঠিক যেমন সেই দিন রাতে পারেনি নিজের সম্ভ্রম রক্ষা করতে। মেরুদণ্ডের হাড় মচমচ করে উঠল, তবুও বলল না অস্ত্র কোথায়। ব্যথাগুলো আর অনুভূত হচ্ছে না। আব্বুর মুখটা খুব মনে পড়ছে। আব্বু অন্তুকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। সেই সবজি মরণ দিয়ে গেছে নিজের হাতে। জয়ের কল বাজলো। জয় অন্তুকে চেপে ধরে রেখে অন্য হাতে ইনকামিং কল রিসিভ করে বলল, আসতেছি, দাঁড়ান নিচে, আর যেন কল না আসে আমার কাছে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে অন্তুকে বলল, ওই এদিকে তাকা, আমার কি মনে হয় তোর? হ্যাঁ, ভয় লাগে না একটুও? তোর কি মনে হয় আমি দুর্বল তোর ওপর? ছাড় দিবি সেই জন্য? অন্তু বলে, কোনটাকে ছাড় দেওয়া বলতেছেন? আমি শুনতে চাই। জয় বলল, এত কথা বলিস কেন তুই? অন্তু বলল, কথা আমি কমই বলি, কিন্তু বলি তিতা কথা, যা শুনতে ভালো লাগে না তা এমনিতেও বেশি মনে হয়। আরমিন, তোর লয়ার স্পিচ আমাকে শোনাবি না, জিব্বা টেনে ছিঁড়ে আনবো। নিচে গাড়ি দাঁড়ায় আছে, রাজধানীতে যাওয়া লাগবে রাতের মধ্যে। টাকার জন্য আপাতত কিছু বলতেছি না, অস্ত্র লাগবে, এক্ষুনি লাগবে, বুঝতেছিস তুই? কেন অস্ত্র লাগবে? তাতে তোর যায় আসা যাবে না, তোরে আইনজীবী হিসেবে ঘরে আনি নাই। তা ঠিক, কিন্তু আমার ভেতরে তো সেই রকম কিছুরই বসবাস। চোখ ও হাত অক্ষত থাকতে সন্ত্রাসীদের হাতে মরণ খেলনা তুলে দিতে পারি না। জয় কিছুক্ষণ অন্তুর চোখের দিকে চেয়ে থেকে চট করে হেসে ফেলল। তাইলে তো চোখ আর হাত দুটো আলাদা করে দিই তোমার সুন্দর দেহ থেকে? করতে পারেন, আমারও দায়ভার কমে যেত। ঘেন্নাই যখন করিস তখন আমার জিনিসে হাত লাগাস কেন? তোরে বলছি না আমার কাছ থেকে দূরে থাকবি? তুই চাস না তোর কাছে আসি না, দূরে থাকি। তোরে খাওয়া পড়া কিসের অভাবে রাখছি? আমি যাই করে বেড়াই তাতে তোর কি? অন্তু কিছু বলল না। পিঠটা অসহ্য ব্যথায় ভেঙে আসছে। খানিক বাদে ক্লান্ত হয়ে ছেড়ে দিল জয়। সামনের মানুষটার চোখে ভয় বা উদ্বেগ না দেখলে অত্যাচারের শক্তিটা ম্রিয়মান হয়ে আসে। তার জেদের সামনে কখনো কেউ দাঁড়াতে পারেনি, কিন্তু অন্তুর একগুয়েমি আর চোখের তেজে কোনো দুর্বলতা খুঁজে পায় না জয়। জয় ফ্যান চালিয়ে ঘরমাক্ত শরীরে পিস্তল রেখে ধপ করে বসে পড়ে বিছানায়। পাঞ্জাবির বোতামগুলো আলগা করল। কপালের কিনারা বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। চুলগুলো চপচপ করছে ঘামে ভিজে। ড্রয়ার খুলে রিমোট বের করে এয়ার কন্ডিশনার অফ করে দিল। দরজা জানালা সব খোলা। অন্তু আস্তে করে দেয়ালে হেলান দিয়ে বসল। হাত গাল পিঠ বলছে, অন্তু একটু কেঁদে নে। অন্তু তাদেরকে বলল, আমার কেউ নেই রে, একা একা কাঁদতে নেই। কান্না দেখার লোক না থাকলে? আমার কান্না শুনে ব্যথিত হবার কেউ নেই আমার কাছে, কিন্তু তা দেখে আমার দুর্বলতা বুঝে হেসে ওঠার অনেক লোক। জয় বলে ওঠে, অস্ত্রগুলো কোথায় রেখেছিস আরমিন? না দিলে কি মেরে ফেলবেন? অন্তুর গলার স্বর বসে গেছে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল জয়, বুঝতে পারছি না। আঙুল দিয়ে কপাল চিপে ঘাম ফেলল। ভেবে বলুন, না দিলে কি করবেন? অ্যাসিড মেরে জ্বালিয়ে দেব তোকে। ক্লান্ত স্বরে বলল অন্তু, তাই করুন তাহলে। আমারও বেঁচে থাকতে ভালো লাগে না, খুব বিরক্ত হয়ে গেছি। ধর, এইটা কোনো জীবন হলো? তবুও বলবি না ওইগুলো কোথায়? নিজের মুখে অন্তত না। মুখ আমার কাছে কৈফিয়ত চাইবে। জয় শব্দ করে শ্বাস ফেলল। তোমার দুঃসাহসের পরিমাণ তোমার পরিবারের ওপর গড়াতে খুব কষ্ট হবে আমার ঘরওয়ালি। অন্তুর ভেতরটা আটকে উঠল। তা চেপে হাসল সামান্য। লাভ কি হবে তাতে, এই বিরোধিতার সীমা বাড়া ছাড়া? আব্বু বলতো, বাঁকা লোহাতে বেশি জোরে আঘাত করলে তা সোজা হবার বদলে উল্টে দিকে বেঁকে যায়। সেটাতে আপনি যত জোরে আঘাত করবেন তা সোজা হবার মাত্রা ছাড়িয়ে তত বিপরীতে বাঁক নেবে। জয় কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল অন্তুর মুখের দিকে। অন্তু নিজের বাঁ হাতের তালুর দিকে চেয়ে আছে। জয় জিজ্ঞেস করল, কেমন মৃত্যু চাও তুমি? অন্তু যেন সম্ভিত পেল, মুচকি হাসল। আপনার খুশি মতো যা দেবেন সব মঞ্জুর। জয় চোখ বুজে শক্ত ঢোক গিলল। অস্ত্রগুলো কোথায় রেখেছ? অন্তু সেই একই প্রশ্ন করে। কি করবেন আপনারা অস্ত্র দিয়ে? জয় হার মানল। রাজধানীতে সম্মেলন আছে, লাগবে ওগুলো, বের করে দাও। অন্তু ক্ষণকাল চুপ থেকে বলল, রাজনীতি কাকে বলে? বুঝি না আমি। অস্ত্রগুলো বের করে দাও। বিরোধী দলের করটি উড়াতে খুব দরকার, তাই তো? বুঝি আমি। রাজনীতির জন্মলগ্নে তার মূলনীতি ছিল জনসেবা, সেসব এখন পুরনো হয়ে গেছে।
এখনকার মূলনীতি হলো গদিতে বসা, আর গদিতে বসতে হবে বিরোধী দলের আগের করা শত্রুতার প্রতিশোধ নিতে। কে কি করেছিল, কে বিরুদ্ধে বলেছে, কে প্রতিবাদ করেছে, এটা গণতন্ত্র। কিন্তু 5 বছর ফুরালেই গদি ছেড়ে সুষ্ঠু নির্বাচন হতে দিতে হবে, এমন কোনো সংবিধানও নেই। এই 5 বছরে যা করা হলো গদি থেকে নামলে বাঁচার উপায় আর থাকে না। সুতরাং পরের বারের নির্বাচনে যে করেই হোক গদিতে থাকতেই হবে, অন্তত বেঁচে থাকার জন্য। নয়তো বোরখা, শাড়ি, গাউন পরে বিদেশে পালাতে হবে। জয় চুপ করে বসেছিল, বেশ মনোযোগী শ্রোতা। কাজু বাদামের পাত্রটা তুলে নিল, কয়েকটা চিবোতে বলল, কেউ একজন বলেছিলেন, রাজনীতি নিয়ে কোনো কিছুর ব্যাখ্যা করেছেন তো আপনি হেরে যাচ্ছেন। রাজনীতি অব্যাখ্যাত। শেরেবাংলায় বলেছিলেন, লাঙল যার জমিদার, লাঙল ছাড়া যাবে না। অন্তু হাসল। অথচ আপনারা জমির মালিক নন, লাঙল চাষি কেবল। যারা অন্ধ, হাতড়ে হাতড়ে চিরকাল রোদে পুড়ে কাদায় নেমে গতর খাটিয়ে লাঙল চাষে যাবেন। কিন্তু ভাই, জমির মালিক মহাজন। শিক্ষিত আপনি, এইটুকু বুঝতেই চলতো। আপনারা হাতিয়ার। দিন শেষে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার, একটা ব্যক্তি, একটা জীবন, একটা পরকাল নষ্ট। অথচ কোনো এক মহাজন গদিতে বসে তার দক্ষ হাতে একসঙ্গে এত কিছু ধ্বংস করে যাচ্ছে প্রতিক্ষণে। আপনারা ওই দলকে মারতে যাবেন, ওরা আপনাদের মারতে আসবে। এতে প্রধানদের দলীয় বিরোধ বজায় থাকবে। মাঝের ক্ষতি আপনার, বিরোধী কর্মীর, জনগণের, হাসিল মহাজনের। জয় একবারও দৃষ্টি ফেরায়নি যতক্ষণ অন্তু কথা বলেছে। মনোযোগ দিয়ে শুনল কথাগুলো। অন্তু থামলে বলল, এমনও হতে পারে আগে আমার ওপর হামলা হয়েছে, তারপর আমি শুধু প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি। অন্তু হেসে ফেলল। এমনও হতে পারে তার আগে আপনি হামলা করেছিলেন, এরপর তারা প্রতিক্রিয়া দেখিয়েছে, এখন আপনি, এরপর আবার তারা, এরপর আপনি। চমৎকার চক্র না? আমার তো বেশ লাগছে। এটাই এতক্ষণ বুঝিয়েছি, আপনি বোঝেননি। যে এই দলে নির্বাচন জিততে চাক না কেন, উদ্দেশ্য তো একটাই, ক্ষমতা প্রাপ্তি। আর সেই ক্ষমতায় বিরোধীদের কাছ থেকে আগের করে রাখা আক্রমণের প্রতিশোধ তোলা। জয় বলল, আমার বিষয়টা আলাদাও হতে পারে। আপনি নিজেকে ডিফেন্স করার চেষ্টা করছেন জয়ামির, যেটা আপনার সাথে একদমই যায় না। জয় হাসল। এত সততা দিয়ে কি করলে জীবনে? অন্তু বলল, আপনার অনুশোচনা হয় না? জয় মাথা নাড়ল। অনুশোচনা হলে পাপীরা বাঁচে না আর ঘরোয়ালি। হয় বুক পেতে দেয়, নয়তো আত্মহত্যা করে। আমার কিছুদিন বেঁচে থাকা দরকার। সেই লোভও বিশেষ একটা নেই আপনার, তা আমি জানি। শুধুই নিজেকে ক্ষয় করতে ছুটে চলেছেন, ফিরে আসার পথ নেই। জয় বলল, ইচ্ছেও নেই, অভ্যাসও হয়ে গেছে। অন্তু পিঠের অসহ্য ব্যথা অনুভব করছিল, পাঁজরের হাড়ে টাস ধরে আসছিল। জয় কিছুক্ষণ অন্তুর দিকে চেয়ে থাকলো ভ্রু কুঁচকে। কি আন্দাজ! চট করে উঠে গিয়ে আলমারি খুলল। আলমারির ড্রয়ারের নিচের ফাঁকা চেম্বারগুলোতে অস্ত্রগুলো গাদা করে রাখা। এত সামনে অস্ত্রগুলো রেখেছে অন্তু, পাল্লা খুললেই দেখা যাবে। অল্প স্বল্প বিরক্ত হলো জয় নিজের ওপর। তার আচরণ তার কাছে অসহ্য ঠেকল। অস্ত্রগুলো ব্যাগে ঢুকিয়ে এনে অন্তুর সামনে দাঁড়ায় জয়। প্রথমেই বললে হতো আলমারিতে আছে। অন্তু তাকিয়েও দেখল না জয়কে। জয় আস্তে করে বলল, আমি না থাকলে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। অন্তু পিঠ চেপে ধরে দাঁড়ালো জয়ের সামনে। ওষুধ খেয়ে রোগ সারানোর চেয়ে রোগটা না হয় কি বেশি ভালো না? একই পদার্থে রোগ তৈরি ও সারানোর উপাদান থাকলে তো তা ক্ষতিকারক হিসেবেই গণ্য হবে। জয় খুব কাছে এগিয়ে এলো অন্তুর। নরম হাতে থুতনি ছুঁয়ে দিল অন্তুর, যেখানে পিস্তলের মুজেল ঠেকেছিল। অন্তু চোখ বুজে নাক কুচকে ফেলে মুখ সরাতে চাইল, যেন কোনো বর্জ্য নোংরা তার চোয়াল ছুঁয়েছে। জয় ধরে ফেলল, ঠোঁটে হাসি রেখে বলল, বাই এনি চান্স আর ফিরে নাও আসতে পারি। আদারওয়াইজ ফিরতে 2 দিন দেরি হবে। চোখের ঘৃণাটুকু বাঁচিয়ে রেখো, খরচা যেন না হয়। এই ঘৃণা যেন কখনো অন্য কারোর জন্য না আসে তোমার চোখে। এর ওপর শুধু আমার হক আছে। অন্তু নির্বাক দাঁড়িয়েই রইল। একটা চুমু খাই? জয় অন্তুকে বলার সুযোগ না দিয়েই বলল, না বলবে না। তুমি চাও না বুঝে আমি কিন্তু কাছে আসি না। আজ যখন মুখে চেয়েছি, না শুনতে ভালো লাগবে না। না বললে যদি জোর করি, চুমুতে ফিল আসবে না। অন্তু নির্বিকার। জয় টের পাই অন্তুর 2 চোখের স্পষ্ট আক্রোশ। নিশ্চিত আঘাত করবে। গম্ভীর মুখে ঝাড়া মেরে দেয় অন্তুকে। পাঞ্জাবি খুলে শার্ট পরে বিছানার উপর থেকে পিস্তল তুলে হোল্ডস্টারে গুজে নেয়। অস্ত্রের ব্যাগ হাতে তুলে বেরিয়ে যেতে যেতে বলে, আসি, খেয়াল রেখো নিজের। বদদোয়া করতে ভুলে গেলে কিন্তু ফিরে এসে থাপ্পড় মারব। প্রতিবেলা বদদোয়া চাই। অন্তু পিঠ চেপে ধরে ধপ করে বসে পড়ে মেঝেতে। ওইভাবেই কতক্ষণ পড়েছিল পিঠের ব্যথায় অচেতনের মতো। আব্বু এসে বসেছে পাশে। অন্তুর আর কষ্ট হচ্ছে না। এবার কান্না পাচ্ছে। কান্না শোনার মানুষ এসেছে।
অন্তুর ব্যথাগুলো অবশ হয়ে আসছে। শাহানারার জরায়ুতে টিউমার, সেটার অপারেশন হামজা ঢাকায় করাতে চায়। ব্যথা নিয়ন্ত্রণের জন্য ওষুধ চলছে। অন্তু অসুখটা জানতে পেরেছে কয়দিন হলো। তুলিকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হলো। তরু সাথে গিয়েছে। কবির পুরুষের দায়িত্ব পালন করেছে। শাহানা এবং হুমায়ুন সাহেব দুপুরের দিকে বেরিয়ে গেলেন তুলির কাছে। বাড়িতে তখন রিমি আর অন্তু। রিমির সাথে বসে কথা বলতে খারাপ লাগে না অন্তুর। অনেক কথা বলা যায়। রিমি অবাক হয়ে শোনে, কখনো কখনো স্তব্ধ হয়ে যায়, কখনো দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। অন্তুর কথা শুনতে তার ভালো লাগে, শুধু শুনতেই ইচ্ছে করে। ঘড়িতে যখন 3:18 দোতলার সদর দরজায় আঘাত পড়ল। কলিং বেল থাকা সত্ত্বেও কেউ দরজায় আঘাত করছে। দরজা খুলল অন্তু। বুকের ভেতরটা এক মুহূর্তে ঢিপ ঢিপ করে উঠল। বিস্ময়কর দৃশ্য। সে কতদিন খুঁজেছে চাঁদনিকে, আজ চাঁদনি তার দুয়ারে। কি অদ্ভুত রূপে! অন্তু মেলাতে পারল না বিষয়টা। চাঁদনি দাঁড়িয়ে আছে, তার সাথে দুজন মহিলা। বিকেলের নরম রোদ দোতলার সিঁড়িঘরের জানালা পেরিয়ে চাঁদনির মুখে পড়ছিল। কি মোহনীয় লাগছিল দেখতে। অন্তুর কপালটা সন্তর্পণে কুঁচকে যায়। পা থেকে মাথা অবধি স্থির নজর ঘুরিয়ে দেখে বিস্ময়ে। ভ্রমের মতো লাগছিল। আকাশি রঙা জামদানি শাড়ির পাড়টা সোনালি, দু হাতে সোনালি রুলিবালা চাঁদনির। বিশাল একটা খোপা করেছে ঘাড়ের উপর, খোপাতে স্বর্ণালী মোড়ক। অন্তু আন্দাজ করতে চায় এটা ঠিক কতটা আভিজাত্যের পরিচয়। অপরিমেয় দুর্বোধ্য হাসি চাঁদনির ঠোঁটে। 19 শতকের কোনো উচ্চ জমিদার বংশের ঠাকুরাইন গিন্নি দাঁড়িয়ে আছে যেন তার সম্মুখে, দুটো দাসীর সাথে। চাঁদনির এই রূপ অন্তুর ভেতর হাজারো সংশয় তৈরি করে। শাড়ির বিশাল আঁচলটা পিঠ পেঁচিয়ে এনে বাঁ হাতের তালুতে ধরেছে। অন্তুর সূক্ষ্ম পর্যবেক্ষক নজর এড়িয়ে চাঁদনি অদ্ভুতভাবে মুচকি হাসে। তুমি কিন্তু এখনো আমায় ভেতরে আসতে বলনি। রহস্য ভিজে উঠেছিল চাঁদনির মুখখানায়। অন্তু নজর নামায়। আসুন। চলনের ভঙ্গিমায় অন্যরকম চাঁদনির। সেই দিনের মতো ম্লান নয় মুখশ্রী, হালকা প্রসাধনী আর আভিজাত্য মেতে আছে চেহারাটায়। রিমি চিনতে না পেরে তাকিয়ে থাকে। চাঁদনি সোফার সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, তুমি কিন্তু বসতেও বলনি অন্তু। চাঁদনির চোখে মুখে রহস্যের ঘন ঘটা। সোফায় বসে এদিক ওদিক তাকালো চাঁদনি। সকলে বাড়ি ফিরবে কবে? যেন সে সব জানে। রিমি ভ্রু কুচকে চেয়ে থাকে। সে চিনতে পারছে না মেয়েটিকে। এত ঐশ্বর্যপূর্ণ রূপ নারীটিকে আরমিনের পরিচিত বলেই মনে হচ্ছে। বেশ কিছুক্ষণের পর্যবেক্ষণ ও নীরবতা কাটিয়ে অন্তু স্থির গলায় প্রশ্ন করল, কে আপনি? হেসে ফেলল চাঁদনি। তুমি চেনো আমায়? ছদ্মবেশ? কিন্তু কোনটা ছদ্মবেশ? এটা অথবা ওটা? বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে চাঁদনি মসৃণ হাসে। তোমার কাছে কোনটাকে আসল আর কোনটাকে ছদ্মবেশ মনে হচ্ছে? ধারণা নেই। কে আপনি? অন্তুর তির্যক নজর পলকহীন চেয়ে থাকে চাঁদনির হাস্য বদনে। চাঁদনি বলল, নাস্তার ব্যবস্থাও কিন্তু করনি তুমি। রিমির দিকে তাকালো অন্তু। নাস্তা চলে আসবে। অন্তুর রাশভারী গম্ভীর অভিব্যক্তি। নজর বোলায় চাঁদনির ভূষণে। মুখের দৃষ্টি স্থির করে প্রশ্ন করে, কে আপনি? সুস্থির নজরে তাকায় চাঁদনি। খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে, পরে বিন্যস্ত শব্দ উচ্চারণ করে, রাজন আজগরের মেয়ে, রূপকথা আজগর আমি। রিমি অবাক হলো। রাজন আজগরের মেয়ে এটা এখানে কি করছে? আরমিনি বা চিনল কি করে? অন্তুর নাকের পাটা ফুলে ওঠে। ভ্রুর মাঝে ভাঁজ পড়ে আলগোছে। অর্থাৎ আপনি পলাশ আজগরের চাচাতো বোন? বউ, পলাশ আজগরের বিয়ে করা বউ, স্থির কণ্ঠে বলে চাঁদনি। মুখে স্মিত হাসি। অন্তুর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ে একটু। এক মুহূর্ত দম আটকে চেয়ে থাকে। রিমি ওদের কথোপকথনের অধিকাংশই বুঝতে পারছিল না, অথচ কিছু একটা আগ্রহ পাচ্ছিল। সে উঠল না নাস্তার ব্যবস্থা করতে, বসে থাকল। চাঁদনি অন্তুর নজর তাক করে চেয়ে আছে। তার গোলাপি ঠোঁট জুড়ে মৃদুমন্দ হাসি। হাসি বাড়িয়ে জিজ্ঞেস করে, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানি না। অন্তুর চিন্তাধারায় ধন্য হবার মতো হাসল রূপকথা। সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার উপর অনেক রকম সন্দেহ কাজ করেছিল, ঠিক বলেছি? অন্তু নির্বিকার জবাব দেয়। রূপকথা বলল, চাঁদনির চেহারার ঝলক দেখে সে যে ওই বাড়ির বউ এতে সন্দেহ হয়েছিল, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনিকে এসএসসি পাশ করা সাধারণ মেয়ে মনে হয়নি, ঠিক বলেছি? ঠিক বলেছেন। চাঁদনির কথাবার্তা ওর অবস্থানের সাথে না মেলাই খুব সংশয় জেগেছিল ভেতরে, ঠিক বলেছি? ঠিক বলেছেন। মুখস্থ পড়ার মতো কথা বলছিল অন্তু। রূপকথা হাসল। তবে আমার কিন্তু সেই এক দেখাই তোমাকে খুব পছন্দ হয়েছিল। সন্দেহ টন্দেহ কিছুই হয়নি, জানো?
না, আজ জানলাম। একরোখা তবে শান্ত কণ্ঠে বলল অন্তু। তাহলে সালমা খালা কি পলাশের মা? রূপকথার হাসি বাড়ল। বোকা অন্তু। এজন্যই বলা হয় মানুষের বয়স যত বেশি হয়, যে যতদিন বেশি বাঁচে তার অভিজ্ঞতা তত বেশি। কারণ মানুষ মরণের এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। তুমি যা জানবে সেটাকে কখনোই চূড়ান্ত ভাবা ঠিক নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো সম্পূর্ণ নতুন সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণাও ছিল না তোমার আগে। পৃথিবী বৈচিত্র্যময়। অন্তু কথা বলল না। রূপকথা এবার হাসল শব্দ করে। সালমা খালা যদি পলাশের মা হয়, আখি পলাশের বোন, সোহান পলাশের ভাই, তাহলে সোহেলকে? অন্তুর ভেতরে অস্বস্তি প্রকট হয়ে উঠলেও চোখ দুটো নির্লিপ্ত হয়ে চেয়ে রইল। কে? পলাশের চাকর, যাকে সে ওই বাড়িতেই খুন করেছে। সোহেলের বউকে দরকার পড়ল একসময় পলাশের। ছেলেটা রাজি ছিল না। সে আসলে জানতো না খিদে পেলে বাঘ নিজের পাছার চামড়াও কেটে খায়। আর পলাশ তো নোংরা কুকুর, নিজের লোকের বউকে ছাড়ার মতো নাকি সে? বেচারা মরল, বউটাও গেল। রূপকথা যেন খুব প্রফুল্ল এসব বলে। অন্তু বলল, আর? রূপকথা বলল, আখি? হ্যাঁ, মেয়েটার উপর বেশ মায়া জন্মে গিয়েছিল আমার, যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। অন্তুর ঘাড়ে মোচড় মেরে উঠছিল অভ্যন্তরীণ উত্তেজনায়। গাঢ় স্বরে বলল, সোহান? রূপকথা বলল, এই গল্পে সোহান বলতে কারো অস্তিত্ব নেই, শুধুই বিভ্রান্তিকর একটা নাম মাত্র, গল্প তৈরিতে ব্যবহৃত হয়েছে। ধীরে ধীরে রূপকথার হাসি কমে আসছিল। সোহানের ব্যাপারে তুমি কি জানো? চাঁদনির দেবর জয়কে রাজনৈতিক দ্বন্দ্বে খুব অত্যাচার করেছিল। সেই সব আঘাত ক্যান্সারে পরিণত হয়। ওর চিকিৎসার জন্য সালমা খালা জমি বন্ধক রেখেছিল, কোনো হিন্দুর কাছে সম্ভবত। এটাও বানোয়াট গল্প, তাই তো? রূপকথা চুপ রইল ক্ষণকাল। এরপর বলল, আখির নাম আখি না, একটা সুন্দর নাম আছে ওই সুন্দর মেয়েটার, মনে নেই আমার। ওর ভাই সোহান না হলেও ভাই ছিল একটা, যার কাহিনী সোহানের কাহিনীর মতোই, তবে সত্যি। অন্তু মানসিকভাবে খুব বিপর্যস্ত বোধ করছিল। পিঠের ব্যথায় সোজা হয়ে বসা দায়, তার উপর চাপা বিস্ময়ে শির দ্বারা টনটন করছিল। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে বলল, সালমা কে? রূপকথা পূর্ণ দৃষ্টি মেলে তাকায়। তুমি কখনো পতিতালয়ে যাওনি না? ঘুরে দেখতেও যাওনি? যাইনি। ওখানে একটা সর্দারনি থাকে যে মেয়েদের বেচাকেনা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়েগুলোর দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে, এইসব। সালমা আমার বাবার দাসী, বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দারনি সে। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলে। সে আয়াত ছিল আমাদের ভার্সিটির। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। সে আয়াত ছিল আমাদের ভার্সিটির। রূপকথা বলল, সরি টু সে, কোনো ধরনই সবার উপর খাটে না। ক্ষেত্রবিশেষে যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে যায়। ঠিক তেমনই ভার্সিটির সব মেয়ে যেমন তোমার মতো না, আবার সব মেয়ে ওইসব বেশ্যাদের মতোও না। সালমা খালার কাছে হলে থাকা মেয়েদের একটা জোট ছিল, যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়াই দেহ বিলাতে আগ্রহী, যুবতী বয়স যাকে বলে আর কি। তাদের শরীরের জ্বলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি। খারাপ লাগছে আমার কথাগুলো শুনতে? অন্তু চোখ বুঝেই বলল, না, এর জন্য সে আয়ার কাজ করতো ভার্সিটিতে। বাবার দাসী, বোঝনি কথাটা? যেভাবে কাজে লাগাবে লাগতে হবে তাকে। বাবার কাছে আসার আগে 90 দশকের যাত্রাপালার নাচনি ছিল, ওখান থেকে বাবা তুলে এনেছিল। অন্তু কেমন করে যেন চেয়ে রইল। রূপকথা কিছু একটা বুঝে ম্লান হাসল। আমাদের অভিনয় নিয়ে ভাবছ? খুব নিখুঁত ছিল তাই না? অন্তু বলল, আপনারটা বেশ কাঁচা ছিল, বাকিদেরটা ঠিকঠাক। এবার রূপকথার অভিব্যক্তি খুব রহস্যময় দেখালো। চোখ চঞ্চল হয়ে উঠল, এদিক ওদিক তাকাচ্ছিল বারবার। অন্তু কপালে আঙুল চেপে মাথা নিচু করে জিজ্ঞেস করল, কেন করেছেন এইসব? রূপকথা বলল, প্রতিভক্ত স্ত্রী আমি, তার আদেশ এবং চাওয়া আমার উপর অবশ্য পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এটুকু করতে পারবো না? জমিটা একটা হিন্দুর ছিল, হিন্দু সেটা বন্ধক রেখে পলাশের কাছে টাকা নিয়েছিল চওড়া সুদে। সেই টাকা শোধ করেনি। জমি পলাশের, লোকজন ধরা শুরু করলো, কিন্তু পলাশ সেখানে তার একটা আবাসিক হোটেল বানাবে ভেবেই হিন্দুকে টাকা ধার দিয়েছিল। হিন্দু কান্নাকাটি করলেই সে ছেড়ে দেবে? কিন্তু সবখানে জোর জবরদস্তি করতে নেই, রেপুটেশন বলতে একটা কথা আছে, সুতরাং গল্প বানাতে হলো। এর মাঝে আখি মানে ওই মেয়েটা মার্ডার হয়ে গেল। সব গুলিয়ে একটা জোড়াতালির গল্প বানাতে হয়েছিল। সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন। খুব কষ্ট করতে হয়েছিল, কতগুলো দিন সারা দিন ওই টিনের ঘরে থাকতে হয়েছে। রাত গভীর হলে তবেই বাড়ি ফিরতে পেরেছি। অন্তু শ্বাস আটকে বসেছিল। দুনিয়াটা আসলেই বৈচিত্র্যময়।
একটুও ভুল বলেনি রূপকথা। তার পিঠের ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল। হুট করে রূপকথা বলল, সেদিন রূপটপে তোমার কান্না চিৎকার খুব করুণ লাগছিল। অন্তু পাথর বনে গেল যেন। রূপকথা অন্তুকে দেখে ঠোঁট কামড়ে হাসল। মেয়েটা হাসে বেশি, অথচ সেগুলো হাসি নয়, অন্য কিছু। বলল, এবার আমাকে খুব ঘৃণা লাগছে, তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন অন্তুর মুখের অবয়ব। রূপকথা অবাক হলো, ভ্রু জড়িয়ে ফেলল। অন্তু বলল, ওখানেই ছিলেন আপনি? রূপকথা বলল, তোমার বাবাকে সেবাও করেছিলাম। তিনি অবশ্য তখন বেহুশে ছিলেন, মেরে জ্ঞানহারা করে ফেলে রাখা হয়েছিল। অন্তুর বুকটা ছলাৎ করে উঠে। কোথা থেকে যেন কঠিন একদলা যন্ত্রণা এসে বোধহয় হৃদযন্ত্রের রক্ত সঞ্চালনে বাধা হয়ে দাঁড়ালো। নিষ্পলক চেয়ে রইল রূপকথার দিকে। অন্তু অনেকক্ষণ যাবৎ সোফায় হেলানা দিয়ে বসেছিল চুপচাপ। নজর ছিল ছাদের দিকে। কাঁদেনি মেয়েটা, সমস্ত কলজে ছেঁড়া ব্যথাটুকু শোষণ করে নিয়েছে নিজের মাঝে। নিজেকে আটকে রাখতে পারবে না এই ভয়ে আজ অব্দি আব্বুর কবরখানা জিয়ারত করতে যায়নি। কি সব আব্বুর সাথেকার পুরনো স্মৃতি ভেতরটাকে ঝাঁঝরা করে তুলেছিল। অন্তু জোরে শ্বাস নিয়ে এক লহমায় নিজের কাঠিন্যে ফিরে এলো। কেন করেছেন এইসব? দীর্ঘ নীরবতা, গুমোট এক সন্ধ্যা। 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবাহমান, সময় থামে না। নীরবতা ভেঙে রূপকথা বলে, সবার বাবা আমজাদ সাহেবের মতো হয় না অন্তু। কিছু বাবা রাজন আজগরের মতেও হয়। আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে। স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা ঢাকা থেকে ফিরল। রাতে ডেকে বলল, রূপ, মামুনি, আপনারে আর আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি বেশ লজ্জা পেয়ে গেলাম। আমি যাচ্ছি না কোথাও। বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না, শুধু তোকে নিজের কাঁধ থেকে ঝাড়তে চাইছি। এই পর্যায়ে মলিন হাসল রূপকথা। জানতে পারলাম পলাশ ভাইয়ের সাথে বাবা পাততে চায় আমাকে। পালাতে চেয়েছিলাম আমি, লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলাম। বাবা কেন এমন চাইল? কেন জানো? বাবার ধান্দা সামলানোর ক্ষেত্রে বড় চাচার ছেলে পলাশ বাবার চেয়েও বেশি দক্ষ। আর তাকে হাতে রাখতে, সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতে সে নিজের ঔরসজাত মেয়েকে বলি দিতে পারে বাবার শখের সাথে। এ অবস্থায় তুমি হলে কি করতে অন্তু? বাবাহীন সন্তান আমি, এই পরিচিতিতে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জারজের পর্যায়ে চলে যেত। তুমি বাস্টার্ড বলে পরিচিত হতে। আপনার মতো বাবাকে বাবা মানার চেয়ে সেটা কি ভালো নয়? আমি পিতৃপরিচয়হীন অজম্মা হয়ে বাঁচব। উদাস হয়ে পড়ল রূপকথা। আমি পারিনি, বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গিয়েছিলাম। অন্তু বলল, এরপর? এই, তুমি আমার বাসর রাতের গল্প শুনবে? অন্তু জবাব দিল না। রূপকথা সোফাতে শরীর এড়িয়ে শাড়ির কুচি গুটিয়ে পায়ের ওপর পা তুলে বসল। দৃষ্টি ছাদে নিবদ্ধ। এত সুন্দরী এই রূপকথা, তার উপর এমন সাজসজ্জা, ঠিক যেন রাজকুমারী লাগছে। অথচ মুখটা ম্লান এখনো। পলাশ ভাইকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা, সেখানে কাঁচা গোলাপের বাসর। বসে আছে আমি, মৃত্যুর অপেক্ষা করছি। পলাশ এলো, হাতে অ্যালকোহল ভর্তি হিপ ফ্লাক্স। ফুলের ওপর ছেঁচড়ে আধাশোয়া হয়ে পড়ল। দেরি করার সময় নেই তার। ঢকঢক করে খানিক গিলে একটানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে পলাশের হাতে চলে গিয়েছিল। জানো, খুব শক্ত হাত, বুঝলে? অন্ত চুপচাপ তাকিয়ে রয় রূপকথার দিকে। মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। স্যাডিজম বুঝো? স্যাডিস্ট না, ভয়াবহ মানসিক রোগ। সাধারণত পুরুষেরা নারীকে স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজের শারীরিক চাহিদা মেটায়। এই রোগে আক্রান্তরা কি করে জানো? অন্তু তাকিয়ে রইল। ধর্ষকামী হয়, অর্থাৎ সাধারণভাবে নারী দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারী শারীরিক যন্ত্রণায় যত বেশি চিৎকার করে, এদের কানে সেই চিৎকারের আওয়াজ নারী দেহের ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয়। অর্থাৎ এরা নারীর শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। অন্তুর ভেতরটা অস্থির হয়ে উঠল। এই তৃপ্তিটা অন্তু সেদিন রূপটপে পলাশের মুখে দেখেছিল, যখন অন্তু কাঁদছিল। অন্তু অবাক হলো। জয় অসংখ্যবার বলেছে পলাশ পাগল, ওর মানসিক সমস্যা আছে, ও শালা সাইকো। জয় আমি সাধারণভাবে কঠিন সব সত্যি বলে, বোঝার উপায় থাকে না। অন্তু কপাল চেপে ধরল। রূপকথা বলল, আমার শরীরে অনেক দগদগে দাগ আছে, দেখবে? অন্তু কিছুক্ষণ চুপ থেকে বলল, এরপর কি হয়েছিল? রূপকথা হাসলো। বাসর হলো, যা এতদিন অন্য সব মেয়েরা সয়েছে তা আমি সইলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রতিটা আত্মচিৎকার পলাশের মুখে হাসি ফুটাচ্ছিল।
একটা মজার কথা শুনবে অন্তু? অন্তু তাকায়। রূপকথা হাসল। বাবা আমাদের বাসর ঘরের বাহিরের সোফায় বসে বসে ড্রিঙ্ক করছিলেন। আমার চিৎকারে প্রতিটা ইটের গাঁথুনি কেঁপে উঠেছিল সেই দিন। বাবা খুব শক্ত লোক, তাই না? বাবারা এমন হয়? অবিশ্বাস্য। অন্তুর মনে হলো তার সাথে কিছুই হয়নি। এই দুনিয়ার কোপানলে সে পড়েই নি। ওহো, জয় এমন না। জয় ঘৃণ্য, তবে তুলনায় গেলে জয় অনেক সুস্থ। জিজ্ঞেস করল, এরপর? আমাকে উল্টো করে শক্ত করে খাটের সাথে বাঁধল পলাশ দড়ি দিয়ে। অন্তু আর শুনতে চাইল না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে, সাথে মেন্টালি ডিপ প্রেশার ফিল করছিল। শরীরটা অবশ হয়ে আসছে। রূপকথা থামল না। সারা পিঠে করে মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল পলাশ, যেন সে মাংস খুবলে খেতে চায়। আমার চিৎকার কমে আসলে তার আঘাত জোরালো হচ্ছিল। সে চিৎকার শুনে এবং আমার কান্নায় তৃপ্তি পাচ্ছিল। অন্তু হাত উঁচিয়ে ধরল। সে আর শুনতে চায় না, নিতে পারছে না। রূপকথা সোজা হয়ে বসল। তোমার মনে প্রশ্ন আসছে না, বাবা কি করে সহ্য করেছিল? বাবারা আবার এমন হয় নাকি? অন্তু উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতেই পারছে না। তার সামনে বাবা মানে আমজাদ সাহেব, এক ব্যক্তিত্ববান, গম্ভীর, কর্তব্যপরায়ণ, নিখুঁত মানুষ। অস্থির চিত্তে এদিক ওদিক তাকালো। ঘেমে উঠেছে শরীরটা। তার মনে হচ্ছিল সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে। এসব বাস্তব হতে পারে না। হাত পা ঘষতে ঘষতে বসে পড়ল। রূপকথা একদম স্বাভাবিক, চোখে মুখে বরফের মতো শীতলতা। মনে হচ্ছে সে খুব রিল্যাক্সে আছে। অন্তু বলল, আপনার তথাকথিত বাবা অর্থাৎ রাজু রাজগুরু পাগল? রূপকথা হেসে ফেলল। পেডোফিলিয়া বোঝো? বোঝান, আজ অনেক কিছুই বোঝার আছে আমার। রূপকথা বলল, শিশু নির্যাতনের প্রবণতা, অর্থাৎ যা পলাশ নারীর সাথে করে বাবা তা ছোট্ট বাচ্চাদের সাথে করার নেশা রয়েছে। পলাশ সেক্সুয়াল স্যাডিস্ট, বাবা ফেডিফিলিক স্যাডিস্ট, অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায়। রিমি পাথরের মতো বসেছিল। এতক্ষণ সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি। নিঃশ্বাসও ফেলেনি বোধহয়। এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেলল। পুরো বংশটাই পাগলের কারখানার শ্রমিক। অন্তু অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, এসব হয়েছে আপনার সাথে? আর আপনি কি করেছেন? করিনি বলছো? অনেক কিছু করেছি। আমি যা করেছি তা নিতে পারবে তো? আমি কি করেছি তা জানো তুমি? অন্তু স্থির চেয়ে থাকলো। রূপকথা বলল, মানুষ ব্যর্থতার কাছে খুব স্বার্থপর হয়ে যায় অন্তু। যে কোনোভাবে সে নিষ্কৃতি চায়। আমিও তাই চেয়েছি। তার জন্য এমন সব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই। পলাশ যা বলতো শুনতে শুরু করলাম। শর্ত, সে আমার কাছে আসবে না। হাজার রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি অন্তু। কিচ্ছু মনে হয় না, শুধু মনে হয় আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওই সব নারকীয় রাতের কথা মনে পড়লে আমি আরেক পলাশ হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কবুল। অন্তু আন্দাজ করে ফেললো অনেক কিছুই। রূপকথা বলল, পলাশকে সুস্থ করার জন্য চেষ্টাও করেছিলাম। জানো, নিজের রূপে এবং দেহে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষেরা হয়। বাবা ঢাকায় থাকতো, বাড়ি ফাঁকা। ওর চোখে পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতাম, চুমু খেতাম, স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে আরেকবার ওই পাগলামির শিকার হতে হতো। এমনও হয়েছে গতরাতে বেহুশ করে ফেলে রেখেছে আমায়। আমি উঠতে পারছি না। নিজেই ডাক্তার এনে চিকিৎসা করিয়েছি। কাঁচা ঘা, তার উপর সেই রাতে আবারও ঝাঁপিয়ে পড়েছে। একটা পাগলের সাথে দিনের পর দিন থাকতে থাকতে আর এইসব দেখতে দেখতে আমিও পাগল আর হিংস্র হয়ে উঠলাম। নিজের জায়গায় অন্য যে কোনো মেয়েকে ছেড়ে দিতে মন চাইতো, তবু নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি। রিমির চোখ ভিজে উঠছিল, হাত পা তড়তড় করে কাঁপছে। এবার টুপ করে পানি পড়ল কোলের ওপর। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মুখে যা শুনছিল, সহ্যের সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছিল সব। অন্তু জিজ্ঞেস করল, আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল? রূপটাপের পাশের ঘরে ছিলাম। আনমনা হয়ে উঠছিল রূপকথা। আর আখি? আখি না ওর নাম। ওই মেয়েকে যা করা হয়েছে এই বাড়িতেই করা হয়েছে। পলাশও ভাগ পেয়েছিল শেষে এখানে এসে। অন্তুর শরীরটা অসাড় হয়ে উঠল। তাদের কথার মাঝে বারবার নিস্তব্ধতা নেমে আসছিল, আবার শুরু হচ্ছিল। দাসী মহিলা দুটো স্বাভাবিক, খুব পরিচিত ঘটনাই বলছে রূপকথা। অন্তু চট করে একটা হিসাব মেলালো, দামি হিসাব। শাহানার জরায়ুতে টিউমার। সে জানে এ অবস্থায় স্বামীর সঙ্গে যায় না মহিলারা, পারে না। ডাক্তারের নিষেধ থাকে, তাছাড়া সহ্য না করতে পারার একটা বিষয় থাকে।
হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারাটা মনে পড়ল অন্তর। শরীরটা ঝিনঝিন করে ঝাঁকুনি দিয়ে উঠল।